হ্যালো বন্ধুরা, নিয়মিত মাফিয়া হ্যাকিং ও রোমান্টিক গল্প শুনতে আমাদের হাসনাইন স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। জীবন স্যার নীরব নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে সামনের দিকে, কারণ মাথার উপরে কালো হেলমেট, গায়ে কালো ড্রেস পরা কেউ একজন এগিয়ে আসছে তার দিকে। জীবন স্যার ঘাবড়ে যায়, সাথে প্রচণ্ড অবাক হয়ে তাকিয়ে থাকে সেই দিকে। সেই কেউ একজন ছায়ামূর্তি জীবন স্যারের সামনে এসে দাঁড়ালো। জীবন স্যার কিছু বলার আগেই সেই ছায়ামূর্তি তার জামার পকেট থেকে দুটো টাইম বোম নিয়ে জীবন স্যারের গাড়ির সাথে আটকে দেয়। জীবন স্যার এবার প্রচণ্ড ভয় পেয়েছে, চুপচাপ সামনে থাকা অপরিচিত কারোর দিকে তাকিয়ে আছে। একটি খাম বের করলো, খামের ওপর লেখা, হ্যালো স্যার, আমি গ্যাংস্টার লট। জীবন কাঁপা কাঁপা হাতে খামটা খুলল। নিলয় আর জীবন একসাথে বসে কথা বলছিল, সেটার ছবি এখানে রাখা। জীবন বুঝে যায় তাকে এসব ছবি এই জিএল মানে গ্যাংস্টার লট পাঠিয়েছে, কিন্তু সে কে? জীবন প্রশ্ন করে। Who are you? What are you want? গ্যাংস্টার লর্ড কিছু বলল না, হাত উঠিয়ে টাটা দিল। গ্যাংস্টার লর্ড জীবনের থেকে বিদায় নিয়ে নিজের বাইকের কাছে আসে, বাইকে বসে। বাইক যখনই স্টার্ট দিল তখনই সেই বোমটা ব্লাস্ট হয়, তবে জীবনের গাড়ি উড়ে না গিয়ে সেই বোম থেকে সাদা ধোঁয়া বের হতে থাকে। 5 মিনিট ধরে জীবন কিছুই দেখতে পায় না। সাদা ধোঁয়া যখন সেখান থেকে সরে যায় তখন ওখানে সে কাউকে দেখতে পায় না। আশেপাশে তাকায় সে, কেউ নেই। চারপাশ নীরব নিস্তব্ধতায় ছেয়ে গেছে। জীবন স্যারের মনে তখন একটাই প্রশ্ন, সে কে ছিল? সে এতটা ভয়ঙ্কর কেন? নশেদ চাচা, জীবন তো মন্ত্রী হলো, তার সাথে দেখা করবেন না? রাজের কোশ্চেন শুনে নওশেদ তার দিকে তাকালো। বেশ কয়েকদিন পর নওশেদ এখন অনেকটা সুস্থ, লাঠি ধরে হাঁটতে পারছেন তিনি। রাজের প্রশ্ন শুনে বললেন, মন্ত্রী সাহেবের সাথে তো আমার দেখা করতেই হবে, তবে একটু অন্যরকম ভাবে। সেটা কি রকম? জীবনের হিস্ট্রি বের করো তো তুমি। তার পরিবারের কে কে আছে সব জানতে হবে, তবেই তার দুর্বলতা বের করতে হবে আমাদের। নিলয়ের সাথে ওর কেমন ধরনের সম্পর্ক সেটা জানতে হবে আমাদের। ভাই, একটা কাজ করলে কেমন হয়? আমরা যদি নিলয়কে তুলে নিয়ে যাই তাহলে কেমন হবে? সেটা সম্ভব না, কারণ নীলয়কে এত সহজে ধরা যাবে না। আপাতত সব বাদ, জীবনের সাথে একটা গোপন মিটিং ফিক্স করো। নওশেদের কথা মতো রাজ রিফাতকে কল দেয়। রিফাতকে জীবনের সাথে নওশেদ সাহেবের সাথে একটা মিটিংয়ের ব্যবস্থা করতে বলে। স্যার, কাজ হয়ে যাবে বলেছে, এখন আমাদের কি করতে হবে? আপাতত একটা জায়গা সিলেক্ট করো, জীবনকে সেখানে ইনভাইট দাও, সে আসুক, বাকিটা আমরা ম্যানেজ করব। ওরা 5 জন মিলে আলোচনা করছে। হঠাৎ দরজায় কলিং বেলের শব্দ শুনতে পায় ওরা। নওশেদ তার ব্যক্তিগত অফিস রুমে সবার সাথে বসে থাকে প্রায় সব সময়। হঠাৎ এখানে কারো আসার কথাও না, কলিং বেল বাজার শব্দ বেড়ে যায়। একটানা 2 মিনিট ধরে কলিং বেল বাজতে থাকে। নওশেদ বলে, দেখো তো রাজ, কি আসছে? এখানে তো কারো আসার কথা না। রাজ বসা থেকে ওঠে, দরজার কাছে যায়। দরজা খুলতেই সে দেখতে পায় একজন কুরিয়ার সার্ভিসের লোক দাঁড়ানো। সার্ভিস বয়টি রাজকে দেখে বলল, স্যার, এটা কি নওশেদ সাহেবের অফিস? হ্যাঁ, কিন্তু তুমি এখানে কেন? আমার অফিস থেকে আমাকে এই ঠিকানায় পাঠালো। এই ঠিকানাতে নওশেদ সাহেব আসেন, ওনার নামে একটা পার্সেল আসছে, সেটা দিতে আসছে। নশেদ সাহেবের নামে পার্সেল? রাজ, কে এসেছে? কুরিয়ার সার্ভিসের লোক। আপনার জন্য কেই ঠিকানায় পার্সেল দিয়েছে? আমার নামে? আচ্ছা, নিয়ে আসো। নওশেদের কথা মতো রাজ সেটা নিয়ে ভিতরে আসে। নওশেদের সামনে রাখে সে ছোট একটি বক্স, যেটাতে র্যাপিং পেপারে মোড়ানো হয়েছে। রাজকে খুলতে বলে নওশেদ। রাজ বক্সটি খুলল। একটি সাদা কাগজে চিরকুট লেখা আছে। রাজ সেটা হাতে নিল। নওশেদ বলল, এটা চিঠি নাকি? হ্যাঁ, চিঠি। পড়ো তো শুনি। আচ্ছা, পড়ছি। হ্যালো নশেদ সাহেব, হ্যাকার গ্যাং পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটি উপহার দিলাম, যেটা মনে হয় আপনার খুবই প্রয়োজন। কি? এটা চিঠিতে লেখা আছে? বাকি বক্সে কি আছে দেখা। বক্সটা মেলালো ওরা। একটি খাম রাখা, বাঁশপাতা কাগজের একটি খাম। রাজ ছিঁড়ল সেটা। খাম ছিঁড়তেই বেরিয়ে এলো কতগুলো ছবি। ছবিগুলো রাজ আর বাকি সবাই একসাথে দেখতে শুরু করে। নওশেদ সাহেবও ছবিগুলো দেখে অবাক হয়। কিছু সময় ধরে তাকিয়ে থাকে সেসবের দিকে, কারণ ছবিগুলোতে যে মানুষটা দাঁড়িয়ে আছে হাতে পিস্তল নিয়ে, সেটা নওশেদ সাহেব নিজেই। কতগুলো ছবি নওশেদ সাহেবের কাছে, সবগুলোতে রাহিলকে মারার দৃশ্য তোলা হয়েছে। তার মানে নওশেদ যে রাহিলকে মারবে এটা আগে থেকেই কেউ জানে। নওশেদ সাহেব বলে, বুঝতে পেরেছি এবার।
নিলয় সেখানে কিভাবে পৌঁছেছিল? সে আমার উপর আগে থেকে নজর রাখতো। যেহেতু সে শুভ্র নাম দিয়ে আমার কাছে এসেছিল, সেহেতু ও জানতো আমি রাহিলকে মারতে যাচ্ছি। সবকিছুর প্ল্যান ওর। কিন্তু নীলন তো নিজেই রাহিলকে মেরেছে। হ্যাঁ, মেরেছে, তবে আমাকে তো মন্ত্রী করেনি। সে নিজের জন্য রাহিলকে মেরেছে। সে যদি ছবি পাঠায় তাহলে আপনাকে মারল না কেন? আপনাকে তো বাঁচিয়ে রেখেছে। বাঁচিয়ে রেখে কেন ছবি পাঠাবে? আমার মনে হয় ছবিগুলো পাঠিয়েছে অন্য কেউ। এটা নিলয় জানে না, কারণ ছবিতে নিলয়ও আছে। তাহলে নিলয় কেন ছবিগুলো আপনাকে পাঠাবে? আর নিলয়কে আমি চিনি, সে এসব কুরিয়ার লোক ধরবে না। সে সরাসরি আপনার কাছে আসবে, কারণ আপনি তাকে পিছন থেকে ছাড়া সামনে থেকে কিছুই বলতে বা করতে পারবেন না। রাজের কথাতে যুক্তি আছে। আসলেই তো নিলয় এটা করেনি, মানে নিলয় নিজেই তো তার ছবি এখানে দিয়েছে। তাহলে নিলয় যদি এটা করে, ওরই তো লস হবে। নওশাদ সাহেব বুঝে উঠতে পারে না কি করবে সে। মনে পড়ে রাহিলের সেই সিক্রেট বাড়িতে ওই রুমের পিছনে একটি জানালা ছিল, সেটা খোলা ছিল। ছবিগুলোর অ্যাঙ্গেল যেন সেটাই বলছে যে ছবিগুলো ঠিক ওই জানালা থেকেই তোলা হয়েছে। কাশেম বলে, নওশেদ ভাই, হ্যাকার গ্যাংকে এটা আবার কারা? রাজ, এমন গ্যাংয়ের নাম শুনেছ? না স্যার, বুঝতে পারছি না এটা কে। আন্ডারওয়ার্ল্ডে তো এমন কোনো গ্যাং নামে কোনো গ্যাংই নেই। তাহলে সে চায় কি? বুঝতে পারছি না, বক্সে তো ব্ল্যাকমেলিংয়ের কোনো বিষয় নেই। তাহলে ছবিগুলো সে কেন দিল? রাজের কথা নওশেদ শুনে ভাবতে থাকে। আসলেই তো হ্যাকার গ্যাং কি চায়। একটা অদ্ভুত বিষয় ঘটেছে। নিলয়কে প্রথমে ছবি পাঠানো হলো, তারপর জীবন স্যারকে পাঠানো হলো, আবার এখন নওশেদ সাহেবকেও ছবি পাঠানো হলো। এগুলো করছে কে? সে আসলে কি চায়? সবার কাছে তার চাওয়াটা কিসের? নেহা হাতে মেহেদি দিচ্ছে। দরজার কড়া শব্দ শুনতে পায় সে। মেহেদি দেওয়ার থেকে চোখ না সরিয়ে চিৎকার করে বলল, হ্যাঁ, আছি আমি, ভেতরে আসো। নীরব এসেছে। সে তার বোনের সামনে এসে বসলো। নেহাকে প্রশ্ন করে, নেহা, তোকে একটা কথা বলবো ভাবছি। ওহ ভাইয়া, হ্যাঁ বলো। নিলয়ের সাথে তুই রিলেশনে আছিস, তাই না? হ্যাঁ, কেন? তুমি তো সব জানো আমি নিলয়কে কতটা ভালোবাসি। তোমার কি বিষয়টা ভালো লাগছে না? না, তা না। তুই কি নিলয়কে চিনিস? হ্যাঁ, চিনব না কেন? সে অনেক ভালো ক্রিকেট খেলতো। একটা সমস্যার কারণে সে খেলা অফ করে দেয়, কিন্তু মাঝে মাঝে খেলতো। আর সেই কারণেই জীবন স্যারের সাথে ওর পরিচয় হয়। নিলয়ের সাথে জীবন স্যারের কি আগে থেকে পরিচয়? মানে বলতে চাইছি যে কেমন সম্পর্ক তাদের মধ্যে? ছাত্র স্টুডেন্ট, গুরু শিষ্য। জীবন স্যার একটি খেলার জাজ হিসেবে গিয়েছিল। সেখানে নিলয় ক্রিকেট খেলে স্যারের নজরে আসে। তারপর উনি নিজেই নিলয়কে এখানে আনে। নিজের খরচ দিয়ে নিলয়কে পড়াশোনা করাচ্ছে, খেলাচ্ছে, এটাই। কিন্তু কেন তুমি এত নিলয়কে নিয়ে জানার আগ্রহ দেখাচ্ছ? বিয়ে দিবা নাকি এক্ষুনি? হুস, তো লজ্জা করে না তোর বড় ভাইয়ের সামনে নিজের বিয়ের কথা বলতে? আমি নিজেই তো সিঙ্গেল। ভাইয়া, নিলয় অনেক ভয় পাই তোমাকে বা বাবাকে। তাই বাবাকে এখন নিলয়ের ব্যাপারটা বলিও না প্লিজ। আচ্ছা, বলবো না। তুই নিলয়ের সাথে সারাদিন থাকবি, বুঝলি? এমন প্রেম করিস যে নিলয়ের সাথে তোকে দেখি না। আমি হলে তো আমার গপের সাথে সারাদিন ঘোরাঘুরি করতাম। তোদের দ্বারা প্রেম তো দূরের কথা, কিচ্ছু হবে না। কি, তার মানে তুমি নিলয়কে মেনে নিয়েছো? হ্যাঁ, আমার বোন যাকে চায় তাকে কি না মেনে নিয়ে থাকা যাবে বল? আচ্ছা থাক, আমি যাই, কেমন? নীরব ঘর থেকে বের হয়। রাত 9টা বাজে। রিশানদের কাছে সে পৌঁছায়। নীরব রিশানরা দাঁড়িয়ে আছে। নীরব এসে রিশানকে বলে, তোমরা কি জানো নিলয় আমাকে রাস্তা থেকে গতদিন তুলে নিয়ে গিয়েছিল? কি? কেন? কি করেছে আপনার সাথে? কিছুই করেনি, জাস্ট আমি গেলাম। আমাকে বলল নেহাকে সামলে রাখতে, নেহা যেন ওর থেকে দূরে থাকে। তার মানে সে নেহাকে চাই না। যাই হোক, আমরা জীবন স্যারের ফলো করে কোনো হদিস পাইনি নিলয়ের সাথে তার কিসের সম্পর্ক। কিন্তু আমি জানি নিলয়ের সাথে জীবন স্যারের কি সম্পর্ক। কিভাবে? নিলয় কালকে বলেছে? না, নেহার থেকে শুনেছি। নিলয়ের একটা সমস্যার কারণে নিলয় বেশি তখন পড়াশোনা করতে পারেনি, তবে খেলাধুলা বেশ ভালোই করতো। এই রকম খেলার কারণে জীবন স্যারের নজরে আসে নিলয়। নিলয়কে তিনি নিজের খরচ দিয়ে এখানে এনেছে, স্পোর্টস ভার্সিটিতে ভর্তি করিয়ে দিয়েছে তিনি। ব্যাস এতটুকুই।
রিশান বুঝতে পারে না সেদিনের নিলয় আর নীরবের বলা নিলয় দুটোর ভিতরে কে সত্য কে মিথ্যে। রিশান সেদিন নিলয়ের ভয়ঙ্কর রূপ দেখেছিল, তাহলে কেউ একজন কারো সহযোগিতায় পড়তে এসে রাফিয়ান সম্রাট হবে না? রাজ রিশানকে মিথ্যা বলবে না, তাহলে এখানে কে আসল মাইন্ড গেমার? রিশান এসব ভাবছে, হঠাৎ সেখানে একটি কালো বাইক এসে থামে। জীবন স্যারের সামনে যে এসেছিল তার মতো করেই একজন তাদের সামনে এসে দাঁড়ালো। রিশান তাকে দেখেই কোমর থেকে পিস্তল বের করলো, তার দিকে তাক করলো। সে হলো গ্যাংস্টার লর্ড। সে সোজা এসে ওদের সামনে এসে দাঁড়ায়। গা থেকে প্রথম জ্যাকেটটি খোলে সে। ভিতরে কতগুলো বোমা বাঁধা। রিশান ভয়ে পিছিয়ে যায়, বুঝে যায় সামনে থাকা আগন্তুক অনেক ডেঞ্জারাস। এই আপনি এখানে এভাবে এসেছেন কেন? সে কথা বলে না, ওদের হাতে একটা খাম দিয়ে চলে যায় সেখান থেকে। রিশান দ্রুত খামটা ছিল, সেখানে দেখতে পায় কতগুলো ছবি। প্রথম ছবিতে রিশান দেখে ওরা একটা মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে যাচ্ছে, তারপর ওরা তাকে গাড়িতে তুলে নিয়ে চলে যায় এবং ওরা মেয়েটাকে সিক্রেট জায়গাতে নিয়ে যায়। সেই জায়গার ছবিও আছে। আর নীরব দেখে সে নিলয়ের সাথে পুকুর পাড়ে বসে আছে, হাতে সিগারেট, দুজনে বসে গল্প করছে। ওরা ছবি দেখার পর সামনে তাকায়, কিন্তু সেখানে আর গ্যাংস্টার লর্ড নেই। কিন্তু সে কে ছিল? রিশান বলে, এটা কে ছিল? আমাদের এসব ছবিও কোথায় পেয়েছে? এটা নিলয়ের লোক নাকি এটা নিলয় নিজেই? বুঝতে পারছি না, মনে হচ্ছে আমরা সবাই বাজেভাবে ফেঁসে গেছি। সে আমাদের খুব ভালো করেই জানে, আমাদের সব্বার প্রতি ওর নজর আছে। কিন্তু সে এসব করে কি চাচ্ছে? ব্ল্যাকমেল তো করেনি, নাকি অন্য কিছু হবে? সে হঠাৎ আসলো, এসব দিয়ে চলে গেল। জানি না, কিছু একটা করতে হবে। একটা প্ল্যান আছে আমার, যদি সেটা করতে পারি তাহলে আমাদের সবারই লাভ। সেটা হলো নিলয়কে তুলে নিয়ে যাওয়া। একটা কাজ করবেন ভাই। হ্যাঁ, কি কাজ বল? আপনি নেহাকে নিয়ে আমার বলা জায়গাতে আসবেন, তারপর নিলয়কে কল দিয়ে বলবো যে নেহা আমাদের কাছে। ও যখন আসবে তখন ওর অবস্থা খারাপ করে ফেলবো। যদি সে আমাদের পিছু নেয় তাহলে ওর লোক আমাদেরকে এসে মেরে ফেলবে। নিলয় আসার আগে নেহাকে নিয়ে চলে যাবেন, বাকিটা আমরা দেখব। রিশানের কথাতে নীরব হ্যাঁ বলে। তারপর, স্যার, বুঝতে পারছি না কে আপনাকে এই ছবিগুলো পাঠাচ্ছে। অনেক খোঁজ নিয়েছি। এমনকি মজার ব্যাপার কি জানেন? আপনার যাদের উপর সন্দেহ তাদেরকেও এই গ্যাংস্টার লর্ড ছবি পাঠিয়েছে। অর্কের কথায় নিলয় তার দিকে ঘুরে তাকালো। চারপাশ কামিনী ফুলের গন্ধে ভুর ভুর করছে। নিলয় গাছের নিচে বসে আছে। সে তার লোকদের দিয়ে এই খাম পাঠানো ব্যক্তিকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু তার কোনো হদিস পায়নি সে। সিয়াম বলে, স্যার বুঝতে পারছি না এটা কে হতে পারে, তবে যে হবে সে অনেক বুদ্ধিদীপ্ত হবে। ছবিতে ওর কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। এমনিকে সন্দেহ হয়, এমন এরিয়ার সব সিসিটিভি ক্যামেরা চেক করেছি। সে অলরেডি হ্যাক করে সেগুলো বন্ধ করে দিয়েছে। সে জানে আপনি কি কি করতে পারেন। একটা প্ল্যান আছে, শোন। আমি ইচ্ছা করে রিশানদের সাথে ঝামেলা করব। আমি চাই রিশান আমাকে তুলে নিয়ে যাক, দেখি সে ওখানে আসে নাকি। তবে তোমরা কি শিওর জীবন স্যার এগুলো করছে না? হ্যাঁ স্যার, জীবন স্যার আপনার থেকে আরও বেশি ঘাবড়ে আছে। তবে তিনি আপনার উপর সন্দেহ করছে। কে এই গ্যাংস্টার লর্ড সেটা জানা এখন বড় কোশ্চেন। না, বড় কোশ্চেন হলো সে কি চায়। নিলয় আরও কিছু বলতে যাবে, কিন্তু তখনই নিলয়ের ফোনে কল আসে। স্ক্রিনে তাকিয়ে দেখে নেহা কল দিয়েছে। নিলয় রিসিভ করে। এই কোথায় তুমি? তোমাকে অনেক মিস করছি। বাড়ির সামনে আসো তো। কি এত রাতে? রাত কয়টা বাজে জানো? 12টা বাজে, তাতে কি? এতটুকু রাত প্রেমিক প্রেমিকাদের জন্য তো সন্ধ্যা রাত। এই, তুমি প্রেম ছাড়া কিছু বোঝো না? তুমি কি আসবা নাকি আমি একা আসবো? হ্যাঁ, একা আসো। না না, আমি পারবো না, রাতে ভয় করে। থাক, তোমার আর আসতে হবে না। নেহা ফোন কেটে দেয়। নিলয় কি আর করবে? অর্ককে সাথে নিয়ে বাইকে করে নেহার বাড়ির উদ্দেশ্যে বের হয়। তারপর নিলয় নেহাদের বাড়ির সামনে আসলো। নেহাকে কল দিতেই নেহা বাহিরে চলে আসে। নিলয় বলে, নেহা, এত রাতে ডাকলে কেন? তো কিছু না, বলো। তোমাকে দেখতে ইচ্ছে করেছে তাই ডেকেছি। তোমার কোনো সমস্যা থাকলে চলে যাও। আরে সমস্যা না, ভাবলাম কিছু বলবা তাই জিজ্ঞাসা করছি। সরি বলা লাগবে না, চলে যাও। নিলয় নেহার কাছে আসে, আশেপাশে তাকায় কেউ আছে কিনা, দেখতে থাকে। কাউকে দেখে না নিলয়। আর এই সুযোগে নিলয় এসে নেহাকে জড়িয়ে ধরে। নেহাও নিলয়কে জড়িয়ে ধরে। নেহা বলে,
কালকে আমাকে একটা সুন্দর জায়গাতে নিয়ে যাবা? কোথায়? শহর থেকে একটু বাহিরে। আচ্ছা। নিলয় নেহাকে ছেড়ে দেয়, তবে নেহার হাত ধরে আছে নিলয়। নেহা বলে, যাও এবার, অনেক রাত হয়েছে। আর একটু থাকি? হুম, ঘুমাবেন তো স্যার? তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। নিলয় কথাটা বলে নেহার হাতটা জোরে টান দেয়। নেহা নিলয়ের বুকে এসে পড়ে। নেহার ঠোঁটের সাথে ঠোঁট মেশাতে যাবে, তখনই নেহা দুষ্টুমি করে নেহার ডান হাতটা উঁচু করে নিলয় আর নেহার ঠোঁটের মাঝখানে এনে রাখে। নিলয় কিছু সময় নেহার হাতের দিকে তাকিয়ে থাকে, তারপর নেহাকে ছেড়ে দিয়ে চলে আসে দূরে। নেহা অবাক হয়, কি হলো নিলয়ের হঠাৎ এভাবে থেমে গেল কেন? নিলয়, কি হলো? দূরে সরে গেলে কেন? আচ্ছা সরি, আর বাধা দিব না। আসো, কাছে আসো। না ঠিক আছে, সমস্যা নেই। কাছে আসবা কিনা বলো। আচ্ছা। নিলয় নিচের দিকে তাকিয়ে আছে। নেহা নিলয়ের কাছে আসে, নিজে পা উঁচু করে আঙ্গুলে ভর দিয়ে নিলয়ের ঠোঁটে আলতো করে চুমু দেয়। তারপর দৌড়ে গেটের কাছে যেয়ে দাঁড়ায় নেহা। নিলয়কে বলে, সাবধানে যেও। এতটুকুতে কেউ রাগ করে? গুড নাইট জান। নেহা চলে যায়। সেখানে অর্ক আসে। নিলয় চুপচাপ দাঁড়িয়ে আছে। অর্ক এসে বলে, কি হলো স্যার, এভাবে হঠাৎ ভাবির থেকে দূরে আসলেন যে? আসলে আমি চাই না নেহার এত কাছে যেতে। আমি তো চাইনি নেহাকে ভালোবাসতে, কিন্তু হয়ে গেছে, এজন্য থেমে গেছি। ও, চলে আসেন স্যার। অর্কের কথা মতো নিলয় বাইকে বসলো। তারপর একটা সাদা রঙের গাড়ি এসে থামলো শান্তি কুটিরে। শান্তি কুটির হলো নওশেদ সাহেবের একটি সিক্রেট মিটিংয়ের জায়গা। এখানে থেকেই রাহিলকে মারার প্ল্যান করেছিল। সাদা গাড়ি থেকে সাদা পাঞ্জাবি পাজামা পরে বের হলো সুঠাম দেহের একজন লোক। সে একজনই এসেছে। আশেপাশে কোনো সিকিউরিটি গার্ড নেই, থাকার কথাও না। শান্তি কুটিরে আসতে হলে সিকিউরিটি থাকা যাবে না। সাদা পাঞ্জাবি পরা লোকটা ধীর পায়ে এগিয়ে যায় শান্তি কুটিরের ভিতরে। একটাই দরজা। লোকটা দরজায় টোকা দেয়। ভিতর থেকে রাজের গলা ভেসে আসে। কর্কশ নয়, তবে বিচ্ছিন্ন ভঙ্গিতে প্রশ্ন করল, কে? অপেক্ষা করুন, দরজা খুলছি। রাজ এগিয়ে আসে। দরজা খোলা হয়। বাহিরে দাঁড়িয়ে আছে সবার পরিচিত একটি মুখের শ্রেষ্ঠ মালিক। রাজ ধীর গলায় বলল, জীবন স্যার। জীবন স্যার ভিতরে প্রবেশ করলো। তাকে দেখে সবাই দাঁড়িয়ে যায়। নওশেদ সাহেব দাঁড়াতে পারে না। ইশারায় খলিলকে তাকে একটি চেয়ার দিতে বললেন। খলিল চেয়ার এগিয়ে দেয়। জীবন স্যার বসলেন। সবাই ওনার সামনে এসে চেয়ারে বসলো। কিছু সময় নীরবতা। তারপর জীবন স্যার নওশেদকে বললেন, জীবনটা যদি পাতার মতো হতো না, তাহলে আজকে ঝরতাম, পরশু আবার নতুন রূপে গজাতাম। কিন্তু এ জীবন তো আর বারবার ফিরে আসে না। সবার লাইফে সুখের প্রহর আসে। আমার মনে হয় নওশেদ সাহেব, আপনার জীবনেও সুখের মোহরনা বহু বছর আগে হারিয়ে গিয়েছে। এত বৃষ্টিহীন সুখের প্রত্যাশা করার কি বা দরকার? সুখ তো আমার হাতের কাছেই চলে এসেছিল জীবন। দেখো, আমি তোমার বয়সে অনেকটা বড়, এজন্য তোমাকে তুমি করে বলছি। রাস্তার কুকুরকে রোজ খাবার দেওয়া লোকটাকে কুকুরটা দেখলেও ঘেউ ঘেউ করে ডাকে, আবার অচেনা লোক দেখলেও ঘেউ ঘেউ করে ডাকে। আমাকে যা ইচ্ছে ডাকুন। বেশ কঠিন কথা বলতে জানো তুমি। তুমি কি জানতে, তুমি যখন ভার্সিটির টিচার ছিলে, আমি চাইলেই তোমার চাকরি কেড়ে নিতে পারতাম। হ্যাঁ, কিন্তু আজকে আমাকে এখানে ডাকার কারণ কি? নওশেদ ফরিদকে ইশারা করে। ফরিদ এসে সেই খাম আর ছবিগুলো বাড়িয়ে দেয় জীবনের দিকে। জীবন খাম দেখেই বুঝতে পারে এটা গ্যাংস্টার লর্ডের পাঠানো খাম। তাহলে জীবন যাদেরকে সন্দেহ করত তাদের মধ্যে এরা বাদ, কারণ গ্যাংস্টার লর্ড একইভাবে ওনার কাছে এমন খাম করে ছবি পাঠিয়েছে। জীবন স্যারকে নওশেদ বলল, ছবিগুলো তুমিই পাঠিয়েছো তাই না? নওশেদ সাহেব, আপনি এত বোকা কেন? বোকা বলেই তো আপনি মন্ত্রী হতে পারলেন না। আপনার জায়গাতে আমি এসে বসে গেলাম। হ্যাঁ, আমার সুখের জায়গা তো তোমার দখলে, কিন্তু আমি অতটাও বোকা না। হ্যাঁ, সেটা তো জানি আমি। একদমই তো বোকা আমি বলিনি। বোকা আছেন আর কি। কেন? ছবিগুলো কবে পেয়েছেন? 3 দিন আগে। আর আমি মন্ত্রী হয়েছি এটা 3 মাস হয়ে গেছে। প্রথমত, এটা যদি মন্ত্রী হওয়ার জন্য আপনাকে ব্ল্যাকমেল করতে চাইলে ছবি দিতাম, তাহলে সেটা অনেক আগেই দিতাম। এখন কেন দিব আমি? ব্ল্যাকমেল তো করতাম, চাইতাম তো কিছু, কিন্তু মন্ত্রী হবার পর আমি এসব কেন দেব? কোনো দরকার আছে কি আমার? হ্যাঁ, এটা ঠিক, কিন্তু তোমার ধারণা যদি আমি তোমার মন্ত্রিত্ব কেড়ে নিই সেজন্য?
নওশেদ সাহেবের কথা শুনে জীবন স্যার শব্দ করে হাসলেন। ওনার হাসির শব্দ শুনে ওরা বিরক্ত, সাথে রাগও হয়। হাসির মানে বোঝার চেষ্টা করে নওশেদ, কিন্তু পারে না। জীবন স্যার বলে, শোনেন, রাফিয়ান জগতে একবার যে ক্ষমতা পায় সে ক্ষমতা সহজে ছাড়তে চায় না। আর এই ক্ষমতা কাড়াটাও অনেক কঠিন হয়। মনে রাখবেন, যে চেষ্টা বারের ক্ষমতা নিতে পারে না সে কখনো হুমকি দিয়ে ক্ষমতায় যেতেও পারে না। আপনাকে সরাসরি বললাম, পারলে আমার থেকে ক্ষমতা কেড়ে দেখান। নওশেদ সাহেবের চোখে মুখে রাগের প্রতিচ্ছবি। জীবন স্যার মুচকি হাসলেন। নওশেদ রাগ সরিয়ে জীবনকে বলল, আমাকে তো তুমি বোকা বললে। তুমি কি জানো তুমি কতটা বোকা? যেমন? তুমি আমাকে ইনভাইট করেছো, অথচ কোনো খোঁজ খবর না জেনেই এখানে একা চলে এসেছো। তোমার সাথে কোনো গার্ড নেই। যদি তোমাকে মেরে ফেলি তাহলে তোমার চেয়ারটা আমার হয়ে যাবে। সেটা কি তোমার বোকামির ফল না, বলো? নওশেদ সাহেবের কথা শুনে জীবন স্যার হেসে উঠলেন। নওশেদের সামনে কালো কাঁচ দিয়ে একটা গোল টেবিল, টেবিলের ওপরে সিগারেটের প্যাকেট আর একটি অ্যাস্ট্রে রাখা। জীবন স্যার উঠে সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে আগুন জ্বালালেন। সবাই ওনার দিকে তাকিয়ে আছে। জীবন স্যারের রহস্যময় হাসি দেখে সবাই ভেবাচাকা খেয়ে যায়। সবাই নওশেদ সাহেবের কথাটাই ভাবছে। আসলেই জীবনও জানে রাহিলের লোক ছিল নওশেদ। রাহিলের পরে যদি দেশে প্রধানমন্ত্রী কেউ হয় সেটা হবে নওশেদ। সবার ভাবনাতে যখন এমনই বিষয় ঘুরতো, ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে দেশের মন্ত্রী হলো জীবন স্যার, যে কিনা কখনো রাজনীতিতেই আসেনি। তাহলে হিসাব মতো নওশেদ জীবন স্যারের ওপরে রেগে থাকবে। তার ওপর নওশেদ জীবনকে ইনভাইট করলো, আর জীবন স্যার কোনো দ্বিমত পোষণ করেনি। কিন্তু কেন? কোনো গার্ড ছাড়া সে নিজেই শত্রুদের কাছে এসে ভয়ডরহীনভাবে কথা বলছে। জীবন স্যার হাসছে আর সিগারেটের ধোঁয়া ছেড়ে দিচ্ছে উপরের দিকে। নওশেদ বলল, আমার মনে হয় জীবন ভয় পেয়ে পাগল হয়ে গেছে। পাগলেরা এমন আচরণ করে। আরে নওশেদ সাহেব, দেখো, মানুষ অসহায় হয়ে ভুল কাজ করে, এটা যেমন সত্য, তেমন কিছু পাওয়ার জন্য লোভে পড়ে আরো বেশি ভুল করে। মানুষ ফেরেশতা আর শয়তানের কম্বিনেশন, কিন্তু আমাদের যেমন ফেরেশতা হওয়া উচিত না, এটা ভাবা উচিত না, তেমনি আমাদের শয়তান হওয়াটাও উচিত না। আবার শয়তানি ভাবনা চিন্তা করাটাও উচিত না, বুঝলেন? কিন্তু দুনিয়াতে আমাদের অতি কুক্ষুদ্র এক মুহূর্তের লোভে আমাদেরকে যেমন শয়তান বানিয়ে দেয়, এবং আমরা সে সময় শয়তান হয়ে যখন আমরা বড় একটা পাপ করে ফেলি, তখন আমরা সেই পাপ থেকে বাঁচতে, সেই পাপ আমাদের ফেরেশতার মতো পবিত্র হতে বা ফেরেশতাকে হতে উৎসাহ দেয়। কিন্তু আমরা ফেরেশতা হতে গিয়ে তখন আর আমরা মানুষই থাকি না, অথচ আমরা মানুষ হয়ে জন্মেছি, মানুষ হয়ে থাকার জন্যই দুনিয়াতে এসেছি, ফেরেশতা হতে নয়। তো এই জন্য আমাদের ভুল হলে ফেরেশতার মতো পবিত্র না হতে চেয়ে মানুষ হয়ে পবিত্রতা অর্জন করতে হবে, বুঝলেন? কারণ তুমি যদি 100টা ভালো কাজ যতই করো না কেন, একটা খারাপ কাজকে তুমি সেই 100টা কাজের ভালো কাজ দিয়েও ঢেকে রাখতে পারবে না। আমরা যখনই বড় কোনো পাপ কাজ করি, সেই পাপ কাজকে ঢাকতে আমরা অনেকগুলো ভালো কাজ করা শুরু করি, কিন্তু কখনোই আমরা পাপ কাজ করার আগে ভালো কাজ করতে চাই না। পাপ তো পাপই, তুমি ভুল করে পাপ কাজ করলেও পাপ কাজ, আর জেনে বুঝে করলেও সেটা পাপ কাজ, বুঝলে? নওশেদ সাহেবকে কথাগুলো বলে আবার হাসলেন। সেখানে থাকা সবাই স্তব্ধ হয়ে গেছে জীবন স্যারের কথায়। জীবন স্যার চেয়ার ছেড়ে উঠলেন, নওশেদ সাহেবের থেকে দূরে এসে বলে, আজ তাহলে যাই নওশেদ সাহেব, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। মাঝে মাঝে শিক্ষিত মানুষ মূর্খদের সাথে কথা বলে মজা পায়, বুঝলেন? আমি এখানে সিকিউরিটি নিয়ে আসিনি, সত্য কথা, কিন্তু আমি একটা জিনিস জানি, শয়তান শয়তানকে বিশ্বাস করে ঠকে না, কিন্তু একজন মানুষ শয়তানকে বিশ্বাস করলে ঠকবে। আর মাইন্ড গেমের শহরে শয়তানের সংখ্যাটাই বেশি। শয়তান শয়তানকে মারে না, বরং শয়তান এমনিতেই মরে যায় তার কর্মের দোষে। আপনার সাথে যা কথা হলো আর যা বললেন, সেটা আমার অফিসে বসে আমার প্রিয় লোক দেখছে। ভাবছেন আমাকে মেরে ক্ষমতাতে আসবেন? সেটা পারবেন না। আমার পাঞ্জাবির বোতামে ক্যামেরা আছে। নওশেদ সাহেব, আমি একটা কথা বলি, মানুষ দুই ধরনের লোভে পড়ে। একটা লোভ হলো জিনিসটা আমার পেতেই হবে, আর আরেকটা হলো আমি না পেলে অন্য কাউকে পেতে দেব না। কিন্তু এখানে আপনি হলেন প্রথম ক্যাটাগরির, যেটাতে আপনি আশা করে আছেন। আর যতদিন মানুষ কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে আশা রাখে, তখন সে ভুল করতে গিয়ে অনেকটা ভাবে যে কি করলে ভালো হবে। আপনি নিজেই জানেন, আমাকে মানলে আপনি এত সহজে আমার জায়গাতে আসতে পারবেন না, কারণ রাহিল খুন হয়েছে, সেখানে আপনি ছিলেন।
আর জীবনও খুন হয়েছে, সেখানেও আপনি ছিলেন। আর আমি আগেই বলেছিলাম, আমি আসার আগে এখানে সব কিছু সিসি ক্যামেরাতে একজন দেখতে পায়, সে ব্যবস্থা করে এসেছি। তার মানে বুঝতে পারছেন কে বোকা, হ্যাঁ? জীবন স্যার এমন একটা মাইন্ড গেম খেলবে ওদের ওপরে, ওরা তা বুঝতে পারেনি। এজন্য হয়তো বলা হয়েছে বুদ্ধিমান লোকেরা সবসময় ঠান্ডা মেজাজে থাকে, ঝামেলা হলে সেখান থেকে চলে আসে। তবে সেই ঝামেলাকে পরে যে জীবনের জন্য কতটা ভয়ঙ্কর হয় সেটা জীবন স্যার বুঝিয়েছে। রাজ বলে, জীবন স্যারকে যতটা সহজ মনে হয়েছিল উনি কিন্তু তার থেকেও অনেক বেশি কঠিন। শিক্ষিত মানুষ তো, এক পা ফেলার আগে পরের 10 পা ফেললে কি হবে সেটার একটা ধারণা নিয়ে সেই এক পা ফেলে। দুরন্ত বিদ্বান হলে ভয়ঙ্কর বেশি, কথাটা জীবন স্যারের সাথে বেশ ভালোভাবেই মানায়। তাহলে একটা কাজ করি, চলো ওই দ্রন্ত ন ব্যক্তির সাথে আমরা বন্ধুত্ব করি, তারপর ঝোঁক বুঝে কোপ মারবো। এতে লাঠিও ভাঙবে না, আবার সাপও মরে যাবে। ঠিক আছে, এটা ভালো প্ল্যান। ওরা সবাই কথা বলতে থাকে। নিলয় আজকে জীবন স্যারকে ডেকেছে। জীবন স্যার নিলয়ের কাছে আসে। নিলয় তার প্যাকেট থেকে গ্যাংস্টার লর্ডের পাঠানো যতগুলো ছবি ছিল সব কিছু জীবন স্যারের সামনে দিয়ে দেয়। জীবন স্যার ছবিগুলো দেখে মুচকি হাসতে থাকে, কারণ জীবন স্যার ভেবেছিল নিলয় তাকে ব্ল্যাকমেইল করছে, কিন্তু সে এখন ভুল। সবসময় জীবন স্যার সবার কাছে পারলেও নিলয়ের কাছে বারবার ভুল প্রমাণিত হয়। জোনাকি পোকারা আলো দেয় তার পিছনের অংশ দিয়ে, আর ঝিঝি পোকারা বিচ্ছিরি ভাবে ডাকে তার মুখ দিয়ে। সুতরাং বলা যায় সব মুখ ভালো না, সব পিছনও খারাপ না, কিন্তু মানুষ যদি পারে দুটো জিনিসই খারাপ করে দেয়। হ্যাঁ স্যার, গ্যাংস্টার লর্ড যে খামে আপনাকে পাঠিয়েছে চিঠি, সেই খামটি আমাকে দিন। তার মানে তুমিও জানো যে গ্যাংস্টার লর্ড আমাকে খামে করে ছবি পাঠায়? খামটা আমাকে দিন। নিলয়ের গম্ভীর কথা শুনে জীবন স্যার আর কিছু বলে না। সে খামসহ ছবিগুলো দেয় নিলয়ের কাছে। জীবন স্যার নোটিশ করে নিলয় একবারও জীবন স্যারের ছবিগুলোর দিকে তাকায়নি। নিলয় শুধু খামগুলো দেখছে। তার মানে জীবন স্যার শিওর হয়ে গেছে নিলয় তাকে সত্যি সত্যি ভালোবাসে। তার গোপন বিষয়ের প্রতি নিলয়ের কোনো ইন্টারেস্ট নেই। নিলয় অর্ককে ডাকে। অর্কর হাতে ম্যাগনিফাইং গ্লাস রাখা। অর্কের দিকে খামগুলো বাড়িয়ে দেয় নিলয়। তারপর অর্ক সেটা গ্লাস দিয়ে দেখতে থাকে। কিছু সময় পর অর্ক বলে, স্যার, আপনি যেমনটা বলেছিলেন তেমনটাই আছে এখানে। আপনার খামেও যে লোগো আছে, জীবন স্যারের খামেও সেই একই রকম লোগো আছে। লোগোটি একটা ঈগলের। আমার সন্দেহ যদি তাই হয়, তাহলে আমি জানি গ্যাংস্টার লর্ডকে। জীবন স্যার মুচকি হাসলেন। নিলয়ও হেসে ওঠে। দুজনের ভিতরে রহস্যময় একটা হাসির রোল পড়ে যায়। দুজনে হঠাৎ করে জোরে শব্দ করে হেসে উঠল। হাসির শব্দগুলো আবার প্রতিধ্বনি হয়ে ফিরে আসে ওদের দিকে। বিদঘুটে একটা শব্দ তৈরি, কিন্তু সেই শব্দ শুনে দুজনেই আরও মজা পায়। নিলয় বলল, শুনেছি স্যার, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। কিন্তু বিশ্বাস করে যে বস্তুটি পাওয়া যায়, সে বস্তুটি যদি আবার অবিশ্বাসে ভরা থাকে, তাহলে তর্ক করাটা কি তখন উচিত নাকি অনুচিত? কিন্তু তর্কের সময় তো শেষ হয়ে যাবে। আগেই তো দুটো অপশন দেওয়া হয়েছিল, হয় বিশ্বাস করে মিলাই না বস্তু, নয়তো তর্কে বহুদূর করে, নয়তো তর্ক করে বহুদূর ঝামেলাটা নিয়ে যাও। কিন্তু তুমি তো প্রথমেই বিশ্বাসটাকে বেছে নিয়েছো, তাহলে পরে তর্ক করার কোনো মানেই নেই। নিলয় খামগুলো ব্যাগে ভরল। ব্যাগটা অর্কের কাছে দিয়ে জীবন স্যারের পিছনে এসে বলল, গ্যাংস্টার লর্ড আকাশ ছুঁতে চায়, সেজন্য সে ঈগল ভালোবাসে। আমার পিস্তলের গুলি অপেক্ষা করছে জীবন স্যার, উঠি। নিলয় হাঁটা দেয়। জীবন স্যার ঘুরে নিলয়ের চলে যাওয়া দেখতে থাকে। তারপর জীবন স্যার নিলয়ের সামনে এসে দাঁড়ায়। নিলয়কে প্রশ্ন করে, নিলয়, ম্যাগনিফাইং দিয়ে তুমি কি দেখলে? খামে একটা ড্রাগন বা ঈগলের ছবির আকৃতি আছে, যা খালি চোখে দেখা যায়নি। কিন্তু যন্ত্রের সাহায্যে যখনই চেক করলাম, দেখলাম খামের উপরে ড্রাগনের ছবি আঁকা আছে। আমি যখন খামটি হাতে নিয়ে সিগারেটে আগুন জ্বালাচ্ছিলাম, তখন আগুনের আলো খামে এসে পড়ে। আগুনের আলোতে ড্রাগনের ছবিটি চোখে পড়ে, কিন্তু খালি চোখে সেটা আন্দাজ করা যায়নি। পরে যন্ত্র দিয়ে দেখার পর এটা চোখে পড়ে। কিন্তু ড্রাগনের ছবি সে কেন খামে ব্যবহার করবে? হতে পারে এটা তার পছন্দের প্রাণী, কিন্তু ড্রাগন নাকি ঈগল আমি বুঝতে পারছি না। তবে হবে একটা কিছু। রেডি থাকেন জীবন স্যার, নতুন কিছু হতে যাচ্ছে। প্ল্যান কি?
আপাতত জানি না, তবে হয়ে যাবে কিছু একটা। নিলয় আর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসে। তারপর নীরব নেহার কাছে আসে। নীরবকে দেখেই নেহা প্রশ্ন করে, কি ব্যাপার ভাইয়া, কিছু বলবা? হ্যাঁ, শুনলাম তোরা নাকি হ্যাপি চুটিয়ে প্রেম করছিস। ওই আর কি, একটু। বুঝি নিলয়কে পেয়ে ভাইকে ভুলে গেছিস তাই না? যে বোন আমার ভাই ছাড়া বুঝতো না, সে এখন আমার কথাই ভাববে না। ধ্যাত, এসব কি বলো তুমি? তোমাকে কেন ভুলবো শুনি? বুঝি তো, বয়ফ্রেন্ড পেয়ে আমাকে ভুলে যাচ্ছিস। দেখো ভাইয়া, রাগ ওঠাবে না বলে দিলাম। কি লাগবে সেটা বলো। নীরব একটু ভাবে। নেহা রেগে টেরা চোখে তাকিয়ে আছে নীরবের দিকে। নীরব অভিমানী ভাব নিয়ে বলল, আগে আমরা কত ঘুরতে যেতাম, কত কি খাইতে চাইতি, এখন তো আর এসব হয়ই না। আজকে তোমার সাথে ঘুরতে যাব, খুশি এবার? ঢং করে পিঞ্চ মারবা না একদম। আচ্ছা সত্যি যাবি? হ্যাঁ যাব। আচ্ছা রেডি হয়ে নে, লং ড্রাইভে যাব কিন্তু। নীরব কথাটা বলে চলে যায় নেহার রুম থেকে। নেহা নিলয়কে ফোন দেয়, কিন্তু নিলয় রিসিভ করে না। নেহা রেডি হয়ে চলে যায়। জীবন স্যার বসে আছে অফিসে। দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পায়। দরজার দিকে তাকিয়ে দেখে নওশেদ সাহেব দাঁড়িয়ে আছে। নওশেদ সাহেব বলে, ভিতরে আসতে পারি মন্ত্রী সাহেব? আসুন, বসুন। মন্ত্রীর অফিস রুম তো দেখি একদমই পাল্টে গেছে। বেশ কয়েকদিন পর এখানে আসলাম। হ্যাঁ, এই চেয়ারটা তো আপনার জন্যই অপেক্ষা করছিল, কিন্তু আপনি আসতে লেট করলেন। সেটা সময় হলে দেখা যাবে। যাই হোক, আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। বলুন। দেখো, আমি রাহিলের সহকারী ছিলাম, সবকিছু আমি দেখে শুনে রাখতাম। নওশেদ সাহেব, বুদ্ধিমানের কাছে ফণিতা না করে সরাসরি কথা বলুন। কি বলতে আসছেন সেটা বলেন। বুদ্ধিমানেরা উত্তেজিত হয় না, সেটা নিশ্চয়ই জানা আছে। বনের খ্যাক শেয়াল যখন বনের রাজাকে এসে গল্প শোনায়, তখন বুঝতে হবে শেয়ালের কুমতলব আছে। হয় সে রাজার ধরে আনা শিকারে ভাগ বসাতে চেয়েছে, নয়তো রাজাকে বন থেকে সরাতে চেয়েছে। জীবন, তুমি বেশ কথা জানো। যাই হোক, যেটা বলতে এসেছি, দেখো, আমি বুঝতে পারছি আমি কখনো মন্ত্রী হতে পারবো না, তাই ভেবেছি আমি তোমার সাথে থাকবো। কেমন সাথে থাকা? আসলে বলতে চাচ্ছি, আমরা এক হয়ে কাজ করতে চাই। তুমি আমাদের সাথে এক হয়ে যাও। দেখো জীবন, তুমি নিলয়কে চেনো না ঠিক মতো। ও তোমার স্টুডেন্ট, কিন্তু নিলয় একজন মাস্তান। সে চাইলেই তোমাকে এখান থেকে সরাতে পারে। এমনকি বিরোধী দলের কেউ যদি নিলয়কে খুঁজে পায়, সে যদি নিলয়কে নিজের দলে করে, তাহলে তোমার অনেক সমস্যা হবে। তাই চাচ্ছিলাম আমরা যদি একসাথে থাকতে পারি, তাহলে আমরা হব সবচাইতে পাওয়ারফুল মানুষ এই শহরে। জীবন স্যার মুচকি হেসে নওশেদ সাহেবের দিকে তাকালেন, তবে হাসিটা সরিয়ে বলল, নিলয় তো একজন ভালো খেলোয়াড়, সে তো খেলতে জানে, তাকে নিয়ে এত ভাবছেন কেন? না, সেই খেলোয়াড় না, তার বাইরে আরো একটা পরিচয় আছে, আর সেটা হলো নিলয় একজন আন্ডারওয়ার্ল্ড মাফিয়া। আরে না, বোকাশোকা একটা ছেলে, তাকে তো ভয় পাওয়ার কি আছে? তুমি বুঝতে পারছো না কেন? আচ্ছা, আমি প্রমাণ করে দেব, খালি বলো তুমি আমার সাথে হাত মিলাবে কিনা। হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই। এই তো বুদ্ধিমানের মতো কাজ করলে। এবার হবে আমাদের আসল খেলা। পুরো দেশের মানুষ বুঝবে আমাদের দল কত পাওয়ারফুল। জীবন স্যার মুচকি হাসলেন। নওশেদ সাহেবও হাসলেন। জীবন স্যার এত সহজে যে মেনে নেবে নওশেদ তা ভাবতেই পারেনি। তবে নওশেদ ভাবছে অন্য কথা। সেটা হলো নিলয়ের ব্যাপারে জীবন স্যার কিছুই জানে না। নিলয় কেবল স্টুডেন্ট, এটাই জানে তিনি, কিন্তু নিলয় তো স্টুডেন্ট না। নিলয় ফোন দেয় নেহাকে। নেহা ততক্ষণে রেডি হয়ে বসে আছে। নিলয়ের ফোন পেয়েই রিসিভ করে নেহা। নিলয়কে বলে, কোথায় থাকো তুমি? খোঁজই নাই। এই তো আছি। এই শোনো না, ভাইয়া আর আমি ঘুরতে যাচ্ছি। ভাইয়ার অনেক মন খারাপ। আমি নাকি তোমাকে পেয়ে ভাইয়াকে ভুলেই গিয়েছি। আচ্ছা যাও, কিন্তু কোথায় যাবা? জানি না, দেখা যাক ভাইয়া কোথায় নিয়ে যায়। থাকো হ্যাঁ, রাতে কথা হবে। নেহা ফোন কেটে দেয়। একটু পর নীরব আর নেহা একসাথে বের হয়। দুজনে গাড়ি নিয়ে লং ড্রাইভের উদ্দেশ্যে ঘুরতে চলে যায়। নিলয় এসেছে নওশেদ সাহেবের অফিসে। নওশেদ সাহেব তাকে কল করেছিল অনেকবার। নিলয় দরজায় কড়া নাড়ার সাথে সাথে ফরিদ গিয়ে দরজা খুলে দেয়। নিলয়কে দেখে ভয়ে চলে আসে সামনে থেকে। নিলয় ভিতরে আসে। নওশেদ সাহেবের অফিস রুমে অনেককেই দেখতে পায় নিলয়। নিলয় গিয়ে চেয়ারে বসে। নিলয় বসতেই নওশেদ সাহেব বলে, কেমন আছো শুভ্র? তুমি আমার কাছে সেই শুভ্র হয়েই আছো।
আবেগী কথা বাদ দিয়ে কেন এতবার কল করেছেন সেটা বলেন। হিংস্র পশুর ডেরাতে কেউ এমনি এমনি দাওয়াত দেয় না। হয় তারা মারতে চায়, নয় তারা মরতে চায়। কোনোটাই না নিলয়, তবে একটা ডিল করতে চাই, ব্যাস এতটুকুর জন্য তোমাকে ডেকেছি। কিসের ডিল? আমি তো রাহিলকে মেরেছি, এরপর তো আর কোনো ডিল থাকবে না, তাই না? আমি চাচ্ছি আমরা তোমার হয়ে কাজ করতে চাই, আমাকে তোমার সাথে রাখবে। নিলয় হাসলো। নিলয় জানে ওরা নিলয়কে মারতে চায়, তবুও শত্রুর সাথে তারা নিজ থেকে ডিল করতে চাচ্ছে। এখানে তো মতলবটা বেশ ভালোই আছে। মানুষ তখনই কাছে আসে যখনই তার প্রয়োজনের পাল্লাটা বেশি হয়। নিলয় বলে, আমার আপনাদের সাথে কাজ করলে লাভটা কি? লাভ তো অনেক কিছু আছে, অনেক বিপদ হতে পারে, সেটা আমরা সামলাবো। বেশ, আমি রাজি। তাহলে আজ থেকে আমি তোমার হয়ে কাজ করতে চাই। ঠিক আছে। নিলয় চলে যায় সেখান থেকে। রাজেরা সবাই অবাক হয় নওশেদের কাজ দেখে, কারণ নওশেদ মন্ত্রী হতে চেয়েছিল, অথচ সে এখন মন্ত্রীর হয়ে কাজ করতে চাইছে। আবার মন্ত্রী হওয়ার জন্য কিলারকে নিয়ে আসলো, অথচ সেই কিলারের হয়েই কাজ করতে চাইছে। এই নওশেদ চাচ্ছেটা কি? কি করতে চাইছে তিনি? রাজ প্রশ্ন করলো। আমি বুঝলাম না, আপনি জীবন স্যারের সাথেও হাত মেলালেন, আবার নিলয়ের সাথেও হাত মেলালেন। আপনার আসলে মাথা খারাপ হয়ে গিয়েছে, তাই না? বুঝলে বেটা, জলের স্তরে যদি দেখো হিংস্র প্রাণীর বাস, তুমি তখন কি করবে? অবশ্যই তার সাথে বন্ধুত্ব করবে। এর ফলে তুমি জলেও নামতে পারবে, আবার স্থলেও ঘুরতে পারবে। কিন্তু আমরা চাইলে তো ওদেরকে মারতে পারবো। কিন্তু এখনো সে সময় আসেনি। বুঝিয়ে বলি তোমাকে, আমি ওদের সাথে হাত মিলিয়েছি ওদের দুর্বলতা খুঁজে বের করতে। সেটা পেয়ে গেলে ওদেরকে মেরে ফেলবো। কিন্তু গ্যাংস্টার লর্ড কে? সে যদি উল্টো কিছু করে, ওর নজর তো আমাদের উপর। এই জন্যই তো নিলয়ের সাথে থাকবো। গ্যাংস্টার লর্ডকে নিলয় খুঁজে বের করবে, তারপর আমি নিলয়কে দিয়ে জীবন স্যারকে মেরে ফেলবো। দেখো, গ্যাংস্টার লর্ডকে তা আমরা জানি না, খোঁজ নিতে হবে যে গ্যাংস্টার লর্ড নিলয়ের শত্রু কিনা। যদি এমনটা হয় তাহলে তো মাইন্ড গেম শুরু। মানে? আমরা জানি যে জীবনের কাছেও লর্ড এমন খামে ছবি দেয়, তার মানে জীবন স্যার নিজেই এটা নিয়ে ঝামেলায় আছে। আমরা যদি নিলয়কে গ্যাংস্টার লর্ড হিসেবে জীবন স্যারের সামনে আনি, তাহলে জীবন স্যার নিলয়কে মারতে আমাদের সাথেই কাজ করবে। আবার আমরা যদি নিলয়ের কাছে গ্যাংস্টার লর্ড হিসেবে জীবনকে প্রেজেন্ট করাতে পারি, তাহলে জীবনকে নিলয়ে মেরে ফেলবে, আর তখনই আমি হব প্রধানমন্ত্রী। কি কেমন লাগছে প্ল্যানটা? স্যার, আপনি একটা জিনিস, গেমটা এবার শুরু হবে, দেখা যাক কে জিতে। জিততে তো এবার হবেই আমাকে। আর একবার মাইন্ড গেমে জিতে প্রধানমন্ত্রী হতে পারি, তাহলে নিলয়কে বুঝতে পারছো কি করব আমি? ইয়েস, গেমটা এবার অনেক বেশি সুন্দর হতে যাচ্ছে। নওশেদ সাহেব হাসতে থাকে, মুখের ভিতরে শয়তানি একটা হাসি। নেহা আর নীরব দুজনে ঘুরে বাড়ির দিকে ফিরতে থাকে। রাত তখন 9টা বেজে গিয়েছে। নির্জন একটা রাস্তা দিয়ে দুজন আসছে। হঠাৎ ওদের গাড়ির চাকার হাওয়া চলে যায়। কিছুটা এসেই গাড়িটার স্টার্ট বন্ধ করে নীরব। নেহা বলে, কি হলো ভাইয়া? নীরব গাড়ি থেকে নেমে বলে, চাকা পাংচার হয়ে গেছে। নেহা বিরক্ত হয়। এই রাতে এত নির্জন রাস্তায় গাড়ির চাকা পাঞ্চার হয়ে যাবে, সেটা অনেকটা বিরক্তিকর বিষয়। ভাইয়া এখন কি হবে? জানি না রে, বসে থাক, দেখি কি করা যায়। নেহা গাড়ি থেকে নামলো। ভালো লাগছে না ওর। চারপাশ শুনশান নীরবতা। ফোন হাতে নিল নেহা। নিলয়কে ফোন করে। নিলয় ফোন রিসিভ করলো। নিলয়কে বলল, কি করো নিলয়? কোথায় তুমি? তোমাকে খুঁজেই পাওয়া যায় না। আর বলো না গো, ঢাকা থেকে বাইরে এসেছি, একটা মন্দিরের সামনে দাঁড়িয়ে। মন্দিরটা পরিত্যক্ত। এখানে এসেই গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। কি করব বুঝতেই পারছি না। আমি নেহা পুরো কথা শেষ করতে পারে না। ধপ করে একটা শব্দ হয়। নেহা ঘুরে পিছনে তাকায়, দেখে কতগুলো ছেলে নীরবের মাথায় জোরে বাড়ি দিয়েছে, আর নীরব ধপ করে নিচে পড়ে যাচ্ছে। পড়ার আগে নীরব জোরে নেহাকে ডাক দেয়। নেহা ভয়ে হাত থেকে ফোন ফেলে দিয়ে দৌড়ে ওর ভাইয়ের কাছে যায়। নীরবকে ধরে নিচে বসে পড়ে। ভাইয়া, চোখ খোলো ভাইয়া। ওরা কারা? কে ওরা? তোমাকে কেন মারলো? ছেলেগুলোর মুখে কালো রুমাল বাঁধা। সবাই এগিয়ে আসে নেহার দিকে। একটা ছেলে বলে, 19, ওই দোজন মালটাকে তুলে নিয়ে আয়, আর আমি নেহাকে ধরছি।
নেহার কাছে এসে নেহার চুল মুষ্টিবদ্ধ করে ধরে। নেহা চিৎকার করে ওঠে, কিন্তু ছেলেটা সাথে সাথে নেহার গালে ঠাস করে চর বসিয়ে দেয়। নেহা ধপ করে নিচে পড়ে। ছেলেটা আবার নেহাকে টেনে তুলে আরও একটা চর দেয়। নেহার ঠোঁট ফেটে রক্ত বের হয়। ফোনে তখনও কল চলে। নিলয় চুপচাপ শুনতে থাকে নেহার চিৎকার। নেহা একবার ভাইয়া বলে চিৎকার দেয়, আরেকবার বাঁচাও বলে চিৎকার করে ওঠে, কিন্তু কেউ নেই সেখানে। তার চিৎকার অনেক দূর চলে গেলেও সেটা আবার রিপিট চলে আসে। সবাই নেহার চিৎকার শুনে হাসতে থাকে। নিলয়ের কান এড়ায় না ছেলেগুলোর হাসি শুনে। অর্ক আসে নিলয়ের কাছে। স্যার, কি হয়েছে? অনেকক্ষণ ধরে ফোন কানে ধরে দাঁড়িয়ে আছেন, কি হলো? নিলয় ফোন কেটে দেয়, তারপর অর্ককে বলে, নেহার নাম্বার এখনো অন আছে, দেখে বলতো নাম্বারটা কোন লোকেশনে আছে। অর্ক নিলয়ের থেকে নেহার নাম্বারটা নিয়ে লোকেশন ট্র্যাক করে। কিছু সময় পর অর্ক জানায়, স্যার, নেহার নাম্বারটা কালী মন্দিরের পাশে শো করছে। লাস্ট লোকেশন সেখানেই দেখাচ্ছে। রাস্তার পাশে একটা কালী মন্দির আছে, সেটার আশপাশ হবে। আচ্ছা, রেডি হয়ে নে, গ্যাংয়ের সবাইকে রেডি হতে বল। নিলয় রুমে আসে। ঠিকঠাক রেডি হয়ে নিলয় বাইকের কাছে আসে। নিলয় লোকেশনটা তার ফোনে সেভ করে নিয়ে সোজা সেই জায়গাতে যেতে থাকে। নীরবের জ্ঞান ফিরেছে, হাত পা চেয়ারে বাঁধা ওর। নেহাকে একটা খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। নেহার ঠোঁট ফেটে রক্ত বের হয়েছিল, এখন তা জমাট বেঁধে আছে। নীরব সামনে তাকায়। 4-5 জন ছেলে দাঁড়িয়ে আছে। এটা মন্দির, পরিত্যক্ত সেই কালী মন্দির। এখানে ভাঙাচোরা একটা কালীর মূর্তি রাখা আছে, দূরে দেয়ালে হেলানো। নীরব প্রশ্ন করে, কে তোরা? আমাকে আর নেহাকে ধরে এনেছিস কেন? ছাড় আমাকে, না হলে এর ফল কিন্তু অনেক খারাপ হয়ে যাবে, এই আমি বলে দিলাম তোদের। হ্যালো ক্রিকেটার, তোমাদের দুজনকেই তো আমাদের দরকার, কারণ তোমরা আমাদের একটা গেমের গুটি মাত্র। কিন্তু তোরা ভুল করছিস আমাকে ধরে রেখে। আমি কত বড় একজন মানুষ, যদি ফোন করি এক্ষুনি কতগুলো পুলিশ আসবে। ছেলেগুলো হাসতে থাকে নীরবের কথা শুনে। নীরবের দিকে একটা ছেলে ফোন বাড়িয়ে দেয়। ছেলেগুলোর মুখে তখনও মাস্ক লাগানো। ফোন বাড়িয়ে দিয়ে একটা ছেলে এগিয়ে নীরবের এক হাতের বাঁধন খুলে দেয়। যে ছেলেটা তাকে ফোন এগিয়ে দিয়েছিল সেই ছেলেটা নীরবকে বলে, নে ফোন কর পুলিশকে, দেখি তোর কোন পুলিশ এখানে আসে তোদেরকে ছাড়িয়ে নিয়ে যায়। আমার সাথে তোরা ঝামেলা করিস না, চিনিস না আমাকে, আমি কে সেটা তোরা জানলে ভয়ে দৌড়ে পালাবি। গ্যাংস্টার লর্ড চিনিস? আমরা তার লোক, দেখি এবার তুই কিভাবে বেঁচে ফিরিস। লট? গ্যাংস্টার লট? সে তো মানুষের কাছে ছবি পাঠায়, তোরা অন্য কেউ, ওর মার্কস আলাদা। বল তোরা কে? দেখবি আমরা কে। কথাটা বলে ছেলেগুলো তাদের মুখের উপর থেকে মাস্কগুলো সরায়। নীরব তাকিয়ে থাকে ওদের দিকে। ছেলেগুলো হলো। নীরব অবাক হয়ে তাকিয়ে দেখে সামনে দাঁড়িয়ে থাকা 4 জন ছেলেকে, কারণ সেই 4 জনকে নীরব ভালোভাবেই চিনেছে। নীরব বলে ওঠে, রিশান, তুই? আকাশ, তোরা? রিশান মুস্কি হাসলো। নীরবের কাছে এগিয়ে আসলো সে। নীরবের হাত আবার বেঁধে দিয়ে নীরবের গাল চেপে ধরে বলে, তোর বোনকে আমি ভালোবাসতাম, পছন্দ করতাম। তোর বোন তো সাপের থেকেও বিষাক্ত, একদম টাচ করা যায় না। মাঝখান থেকে কোথা থেকে যে এই নিলয়টা চলে আসলো, শালা এসে সবকিছু নষ্ট করে দেয়। তোর বোনকে ঠিকই আমি আমার কাছে নিয়ে আসতে পারতাম, সেটা আপসে হোক বা জোর করে হোক, কিন্তু নিলয় সেটা হতে দেয়নি। নীরব রিশানের কথা শুনে ভয় পায়। নেহার জ্ঞান ফিরেছে। বাম পাশের গালটা খুবই ব্যথা করছে ওর। সে তাকাতেই রিশানদের দেখতে পায়। রিশানরা দাঁড়িয়ে আছে। রিসান, তোরা এখানে? মানে আমার ভাইয়াকে তোরা মেরেছিস? আমাকে তুলে এনেছিস তোরা, তাই না? কিন্তু কেন? এই যে আমার নায়িকার ঘুম ভেঙে গেছে, সবটা হয়েছে তোমার জন্য গো সোনা। তুমি যদি নিলয়কে ভালো না বাসতে তাহলে আজ এসব হতো না। বলেছিলাম আমাকে ভালোবাসতে, কি যে করো তুমি। রিশান দেখ, আমাকে যা ইচ্ছে কর, কিন্তু আমার বোনকে ছেড়ে দে, ও তোদেরকে মেরে ফেলবে। ও কে? নিলয়, নিলয় তোদেরকে মেরে ফেলবে, ওকে চিনিস না তোরা? নিলয় মারবে? হা হা হা। শোন, তোদের সামনে আজকে নিলয়কে আমি মেরে ফেলবো। নিলয়কে ফোন দে, নিলয়কে এখানে ডাক। না না ভাইয়া, নিলয়কে ডেকো না, ওরা নিলয়কে মেরে ফেলবে ভাইয়া। নিলয়কে ওরা অমানুষের মতো করে মারবে, প্লিজ ভাইয়া, নিলয়কে ডেকো না। কিরে, তোর বোনকে তুই বলিসনি নিলয় আসলে কে? এখনো নিলয়কে সে ভালোবাসে। নেহাকে তো আজকে সবাই মিলে গ্যাং রেপ করব, তারপর নিলয়কে সব কিছুর ভিডিও করে পাঠিয়ে দেব, তুইও দেখবি কেমন লাগে তখন। রিশান, নেহাকে আমি অনেক ভালোবাসি,
আমার আদরের বোন সে, এমন করিস না প্লিজ। তুই যা চাস সব দেব তোকে, শুধু নেহা বাদে। তারপরও আমার বোনকে যেতে দে, কিছু করিস না রে ভাই, ওকে যেতে দে। ইস, বোনের প্রতি কত ভালোবাসা! এমন ভালোবাসাকেই বলে পবিত্র ভালোবাসা। দেখতেও ভালো লাগে। আচ্ছা শোন, শুধুমাত্র তোর বোনকে পাওয়ার জন্য তোর সাথে হাত মিলিয়েছিলাম। আমি জানি তোর বোনকে পেলে নিলয়কেও পাবো, যদিও আমার তোর বোনকে দরকার আগে। ওই তোরা নীরবের গালের মধ্যে কাপড় ঢুকিয়ে দে। রিশানের কথা মতো আকাশ, লিমন, সুজন মিলে নীরবের গালের ভিতরে কাপড় ঢুকিয়ে দেয়। রিশান এগিয়ে আসে নেহার দিকে, নেহার ওড়না ধরে টানে, ছুঁড়ে ফেলে দেয় নীরবের গায়ের ওপর। এটা দেখে নীরব চিৎকার করে ওঠে, কিন্তু নীরবের চিৎকার বেশি শব্দ হয় না, কেবল শব্দই শোনা যায়। নীরব যেমনই হোক, সে তার বোনকে অনেক ভালোবাসে, আর বোনকে এমন অপদস্থ হতে কোনো ভাই নিজের চোখে দেখে সহ্য করতে পারবে না। পৃথিবীতে যতই ভাই বোনের দ্বন্দ্ব থাকুক না কেন, ভাইয়ের সামনে বোনকে কেউ মাগি বলে গালি দিলেও সেটা ভাইয়ের মস্তিষ্কে এসে লাগে। তখন যে বলেছে সে যতই শক্তিশালী হোক না কেন, তাকে জোরসে ঘুষি না মারা অবধি শান্তি আসবে না। রিশান নেহার পেটের ওপর থেকে কাপড় সরিয়ে ফেলেন, নেহার নাভিটা দেখা যাচ্ছে। রিশান যখনই সেটা ছুতে যাবে, তখনই একটা মিনি বোম এসে সবার মাঝখানে এসে পড়ে, আর সেই বোম টিকটিক শব্দ হতে থাকে। 3 সেকেন্ড পর বোমটা ব্লাস্ট হয়, আর সাথে সাথেই সেখানে সাদা ধোঁয়া বের হতে থাকে। সাদা ধোঁয়া বেশ কিছু সময় সেখানে স্থায়ী থাকে, হঠাৎ ধোঁয়াগুলো কমে যায়, কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকে একজন হেলমেট পরা ব্যক্তি। কিন্তু সে কে? রিশান বলে ওঠে, গ্যাংস্টার লর্ড। রিশান কথাটা বলার সাথে সাথেই দুটো গুলি চালালো সুজন আর লিমনের ওপর। গুলি দুটো ওদের মাথায় যেয়ে লাগে, সাইলেন্সার লাগানো পিস্তলের মাথায়। শব্দ একটুও হয়নি। কিন্তু গ্যাংস্টার লর্ডকে, সে এখানে কেন? গ্যাংস্টার লর্ড নীরবের কাছে আসে, নীরবের হাতের বাঁধন খুলে দেয়। নীরব উঠে দাঁড়ায়, নেহার কাছে আসতে যাবে, তখন গ্যাংস্টার লর্ড ইশারায় বারণ করে। গ্যাংস্টার লর্ড নীরবকে বসতে বলে। গ্যাংস্টার লর্ড নেহার কাছে আসে, কানের কাছে মুখ এনে আস্তে গলায় যা বলল তা নেহা শুনে অবাক হয়। গ্যাংস্টার লর্ড মন্দিরের ভিতরে একদম মাঝখানে এসে দাঁড়ায়, রিশান আর আকাশ সামনে। রিশান বলে, আমি তো নিলয়কে এখানে আনবো বলে ভেবেছিলাম, কিন্তু আপনি কে? এখানে কেন এসেছেন? গ্যাংস্টার লর্ড কিছু বলল না, সে আকাশকে গুলি করে। রিশান ভয়ে একদম চুপ হয়ে যায়, মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না, আর সবাই স্তব্ধ হয়ে গেছে, কেউ কোনো কথা বলছে না। বিশেষ করে নেহা যেন আরও বেশি ভয় পেয়েছে। গ্যাংস্টার লর্ড নীরবের দিকে এগিয়ে আসে। রিশান এমন একটা সুযোগ খুঁজছিল যেন, সে তার কোমর থেকে পিস্তল বের করে গ্যাংস্টার লর্ডের দিকে গুলি করবে, তার আগেই লর্ড রিশানের বুকে পরপর 3টে গুলি চালিয়ে দেয়। রিশান পিছনে উল্টে পড়ে। নেহা বলে, আমি জানি না তুমি কে, কিন্তু আমার ভাইয়াকে ছেড়ে দাও প্লিজ প্লিজ। ও কিচ্ছু করেনি আমার ভাইয়াকে। নেহা। মন্দিরের দরজায় নিলয় এসে থামে। নিলয় নেহার দিকে তাকিয়ে ডাক দেয়, আর এমন সময় দরজার কাছেই মিনি গ্যাস বোম ছুড়ে দেয় গ্যাংস্টার লর্ড, আর সাথে সাথেই একটা গুলি চলে, আর সেই গুলিটা যেয়ে লাগে নীরবের কপালে। কপাল ভেদ করে গুলিটা বের হয়ে যায় বাহিরে। আরও একটা গুলি চলে, সেটাও নীরবের বুকে এসে লাগে। নীরব ছিটকে পিছনে দেয়ালে গিয়ে পড়ে, আর সে সময় সাদা ধোঁয়া বের হয় বোম ব্লাস্ট হয়ে। কয়েক সেকেন্ড ধোঁয়া থাকে মন্দিরের ভিতরে। তারপর নেহা নীরবের পাশে এসে বসে, চিৎকার করে ডাকতে থাকে নীরবকে, কিন্তু নীরব আর কথা বলে না, চোখ বন্ধ করে নেহার পায়ের ওপরে শুয়ে থাকে। এ চোখ আর খুলবে না নীরব কখনো। নীরব তার নামের সাথেই নীরব নিস্তব্ধ হয়ে গেছে। নিলয় দাঁড়িয়ে আছে কিছুটা দূরে, গ্যাংস্টার লর্ড নেই সেখানে। নিলয়ের পিছনে এসে দাঁড়িয়েছে অর্ক, সিয়াম আর মাসুম। সবাই চুপ, নেহার দিকে তাকিয়ে আছে। নেহা বলে, ভাইয়া চোখ খোলো, দেখো আমার কিচ্ছু হয়নি ভাইয়া, আমি একদম ঠিক আছি। আমার দিকে তাকাও ভাইয়া, তোমার আদরের বোন একদম ঠিক আছে। আমার উপর রাগো বকো একটু একটু। ভাইয়া আমি কখনো তোমাকে ছাড়া ঘুরতে যাব না, কথা বলো ভাইয়া। এই ভাইয়া।
নেহা ভুলভাল বকেই যাচ্ছে। ওরা চারজন দাঁড়িয়ে আছে সেখানে। নিলয় একটু এগিয়ে আসে, নেহার পাশে এসে দাঁড়ায়। নেহা চিৎকার করে কাঁদছে। নিলয় নেহার কাঁধে হাত দেয়, নেহাকে জড়িয়ে নেয় নিজের বুকের সাথে। নেহা নিলয়কে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। নিলয় নেহার মাথায় হাত বুলিয়ে দেয়। কয়েক মিনিট এভাবেই থাকে ওরা দুজন। নীরবতা ভেঙে নিলয় বলে, নেহা, কেঁদো না নেহা। কি হলো হঠাৎ? কিছুই জানি না। ও কেন তোমার ভাইয়াকে মারলো জানি না। কান্না করো না, আমি আছি তো, কিছু হবে না আর। হঠাৎ নেহা নিলয়কে জোরে ধাক্কা দেয়। নিলয় দূরে গিয়ে পড়ে। উঠে দাঁড়ায় নিলয়। অবাক হয় নেহার এমন আচরণে। নেহা রেগে আছে, তবুও নেহাকে বলে, কি হয়েছে? এমন করো কেন? বুঝেছি তো তুমি তোমার ভাইয়াকে ভালোবাসো অনেক, কিন্তু এখন কি করব বলো? এভাবে লাশের পাশে কাঁদতে। নিলয় কথা বলতে বলতে নেহার কাছে আসে। নেহা নিলয়ের পুরো কথা শেষ করতে পারে না। তার আগেই নেহা নিলয়ের গালে কষে দুইটা চর বসিয়ে দেয়। নিলয় অবাক হয়ে তাকিয়ে থাকে নেহার দিকে। নিলয় ছাড়াও বাকিরা অবাক হয়, কারণ এমন আচরণ নেহার থেকে কেউ আশা করেনি। নিলয় তবুও নিজেকে সামলে নেহাকে বলে, নেহা, একটু রিল্যাক্স হও, আসো আমার কাছে। চুপ কর তুই। তোকে আমি কতটা ভালোবাসতাম, কতটা বিশ্বাস করতাম, কিন্তু তুই আসলেই বাবা ঠিক বলতো, কখনো কাউকে পুরোটা দিয়ে বিশ্বাস করতে নেই। 100% কাউকে বিশ্বাস করাটা যে বোকামি, যেটা তুই আমার সাথে আজ করলি। কি দোষ ছিল আমার ভাইয়ার? বল, কি দোষ ছিল? হ্যাঁ বলো আমাকে, বলো। সে তো আমাদের সম্পর্কটা ঠিকই তো মেনে নিয়েছিল। আমি মানিয়ে নিতে পারতাম, আমি বললে সে তোর কাছে আমাকে নিয়ে যেত, কিন্তু তুই কেন এমনটা করলি? কেন কেন আমার ভাইয়াকে মারলি তুই? নিলয় যেন স্তব্ধ হয়ে যায়। কি বলবে খুঁজে পাচ্ছে না। চারপাশ যেন একদম থমকে গিয়েছে। নেহা এসব বলছে আর নিলয় ভাবছে সে কি করলো। নিলয় বোকাশোকা দৃষ্টিতে তাকিয়ে বলল, দেখো নেহা, অনেক পাগলামি করছো, ঠান্ডা হও। আমি তোমার কথা কিছুই বুঝছি না। কি সব বলছো তুমি? চুপ কর তুই। আসলেই লেখক আবির হাসান নিলয় বলেছে, আমরা মানুষরা ভুল সময়ে ভুল করে ভুল মানুষকে ভালোবেসে ফেলি। সেই ভুলটা আমার জীবনে কাটা হয়ে গেছে। আমার ভাইয়া তোর কি ক্ষতি করেছিল বল? কেন তুই লোক পাঠিয়ে আমার ভাইয়াকে মারলি বল? নেহা, এসব কি বলছো তুমি? আমি কেন তোমার ভাইয়াকে মারবো? আমি তো মাত্রই এলাম। তোর অভিনয়ের ইনোসেন্ট চেহারা আমার একদমই সহ্য হচ্ছে না। ভালোই অভিনয় করতে পারিস, আমি তোকে ঘেন্না করি এখন। আমার সামনে থেকে যা, আমার তোকে একদমই সহ্য হচ্ছে না, একদমই না। নিলয় অবাক হয়। নেহার কথার কিছুই সে বুঝতে পারছে না। নিলয় নীরবকে মারবে, তার কারণ কি? নেহার জন্য, তাও আবার নেহার সামনেই। নেহা যেন নিলয়ের কোনো কথা শোনার মুডে নেই। নিলয় কি বলবে বুঝতে পারছে না। নিলয় তারপরও বলে, প্লিজ নেহা, শুধু শুধু এসব কথা কেন বলছো? আমি তো কিছুই করিনি। শাট আপ, আমার সামনে থেকে এক্ষুনি যা বলছি। নেহা, আমি আসলেই বুঝতে পারছি না তুমি কি বলছো। আমি তো আসলামই মাত্র, আমার সামনেই তো ওই লোকটা তোমার ভাইয়াকে মারলো। উফ, আর কত অভিনয় করবে তুমি? তোমার অভিনয় আমি আর নিতে পারছি না। প্লিজ এখান থেকে যাও। তোমার অভিনয়গুলো জাস্ট আমার কাছে বিরক্তকর আর হাস্যকর লাগছে। তুমি কি বলবে? তুমি কি বোঝাতে চাচ্ছ? যে আমার ভাইয়াকে মারলো তার নাম গ্যাংস্টার লর্ড, আর তাকে তুমি পাঠিয়েছো যে আমার কানের কাছে এসে সব বলেছে, সব। ওর হাতে একটা ড্রাগনের ছবি আঁকানো আছে। সে বলেছে আমি গ্যাংস্টার লর্ড, আর আমাকে এখানে থাকা সবাইকে মারতে বলেছে নিলয়, খালি তুমি বাদে। তাই আমি কাউকে বাঁচিয়ে রাখবো না, নীরবকেও মারবো। তারপর আমার ভাইয়াকে সে মেরেছে। কেন করলে তুমি এমন? কেন? কি দোষ ছিল আমার ভাইয়ার? আমাকে মারতা, তারপরও আমার ভাইয়াকে কেন মারলে তুমি? তুমি অনেক খারাপ। তোমার ইনোসেন্ট চেহারার পেছনে একটা শয়তান লুকিয়ে আছে। প্লিজ আমাকে একা থাকতে দাও, একা থাকতে দাও। নেহা, আমি কিছুই। প্লিজ চলে যাও নিলয়। আই হেট ইউ, আই হেট। নেহা আর কিছু বলতে পারে না। নেহা অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে যেতে থাকে। নিলয় ছুটে গিয়ে নেহাকে জড়িয়ে ধরে। অর্করা এগিয়ে আসে এখানে। নিলয় বুঝতে পারছে না এই গ্যাংস্টার লর্ড কেন নিলয়কে এভাবে নেহার কাছে প্রেজেন্ট করলো।
স্যার, গ্যাংস্টার লর্ড খুব ভালোভাবেই আমাদের উপর নজর রেখেছে। আমার ধারণা ও জানতো আমরা এখানেই আসব, আর সেজন্য ওর লোক ইচ্ছে করে এসেই আপনার গাড়ির সামনে পড়েছে, যাতে একটা অ্যাক্সিডেন্ট হয় আর আপনার এখানে আসতে দেরি হয়। আর সে এই সুযোগে রিশানদের মারতে পারে। কিন্তু নীরবকে কেন মারল সে? আমার মনে হয় স্যারকে ফাঁসানোর জন্য গ্যাংস্টার লর্ড এমন কিছু করেছে। কিন্তু প্রশ্ন হলো, লর্ড সিরি বা স্যারের সাথে কি এমন শত্রুতা রয়েছে? কে সে? কেন এভাবে মাইন্ড গেম খেলছে? আমি জানি না আসলে সে কে, তবে যতটুকু ধারণা করেছি সে যদি সেই হয় তবে খেলাটা জমবে। তবে এসব ভাবনা এখন ভাবতে হবে না। নীরবের লাশ ওর বাড়িতে পাঠিয়ে দে, আমি নেহাকে নিয়ে যাচ্ছি। নিলয় নেহাকে কোলে নিয়ে মন্দির থেকে বের হয়। নিলয় নেহার ফোনের লোকেশন ট্র্যাক করে জায়গাটা খুঁজে পেয়েছিল সত্য, নেহাকে বাঁচানোর জন্য এখানে আসছিল। কিন্তু মাঝপথে একটা বাইক এসে নিলয়ের গাড়ির সাথে ধাক্কা দেয়। বাইক সহ বাইকারটা পড়ে যায় রাস্তার ওপর। নিলয় গাড়ি থেকে বের হয়ে দেখে লোকটা গুরুতর অ্যাক্সিডেন্টে বেশ লেগেছে। নিলয় তাকে হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করে দেয়। তারপর সোজা নেহার এখানে আসে নিলয়, কিন্তু মন্দিরের ভিতরে এসেই সে অবাক। রিশানকে ততক্ষণে মেরে ফেলেছে গ্যাংস্টার লর্ড, কিন্তু সে নীরবকে কেন মারল? কি চায় সে? নিলয় গাড়ির দরজা খোলে, সেখানে একটি কাগজ রাখা দেখতে পায়। নেহাকে বসিয়ে সে কাগজটা হাতে নিল, সেখানে লেখা, নিলয়, তুমি মাইন্ড গেমের জগতে এখনো বাচ্চা। আমাকে তুমি চেনো, আবার চেনো না। আমাকে তুমি দেখো, আবার দেখো না। আমাকে তুমি খোঁজো, আবার খোঁজো না। তুমি তবে বুদ্ধিমান, কিন্তু আমার থেকে একটু কম। তুমি আসলেই বুদ্ধিমান, কারণ তুমি নতুন প্ল্যান করে আমাকে খুঁজবা, আর আমি তোমার প্ল্যানগুলো জেনেই তোমার আগে স্টেপ নেব। নেহার সাথে ভালো থাকো তুমি। গুড বাই। আই এম এ গ্যাংস্টার লর্ড। আই এম এ মাইন্ড গেমার। নিলয় লেখাগুলো পড়ে কাগজটা পকেটে রাখলো। এখন প্রমাণ হয়ে গেল যে নিলয়ের ওপরে গ্যাংস্টার লর্ড নজর রাখছে। কিন্তু নেহার সাথে কেন এমন হলো? সে চাচ্ছে নিলয়ের ইমোশন নিয়ে খেলতে। নিলয় আর ভাবে না কিছু, গাড়ি স্টার্ট দেয়। গ্যাংস্টার লর্ড নেহাকে বাঁচিয়ে রেখে সবাইকে মেরেছে, যাতে করে নিলয়ের সাথে তার গেমসটা আরও ভালো মতো চলতে পারে। পুরো দেশ যেন মন খারাপে ছেয়ে গেছে। দেশ সেরা একজন ক্রিকেটার সে খুন হয়েছে, কিন্তু কে খুন করেছে তা কেউ জানে না। আর নীরবের খুন হওয়াতে সারা দেশ যেন কেমন মন খারাপে ছেয়ে গেছে। নওশেদ সাহেব একদমই ভেঙে পড়েছে। তার আদরের ছেলে এভাবে খুন হবে কখনো ভাবতেই পারেনি। অ্যাম্বুলেন্স করে যখন লাশ আসে তখন নওশেদ সাহেব বাহিরে পায়চারি করছিলেন। নেহা আর নীরবের ফোনে বারবার কল দিয়ে দেখছিল তারা ফিরবে কিনা, কিন্তু তারা ফিরেছে, তবে লাশ হয়ে। আর নেহা এখন ট্রমায় চলে গিয়েছে, কোনো কথা বলছে না। সবার কাছে একটাই প্রশ্ন, কে খুনি, কেন নীরবকে মেরেছে? আর ওদিকে রিশানের লাশ নিয়ে রাজও অনেকটা ভেঙে পড়েছে। তবে রাজ বুঝেছে এটা নিলয় ছাড়া কেউ করেনি, কারণ নেহার জ্ঞান ফিরেছে। সামনে অনেকগুলো মহিলা। নেহা চোখ মেলে প্রথমে বুঝতে পারেনি কোথায় আছে সে। পরক্ষণে দেখতে পায় সে তার রুমে আছে। মনে পড়ে যায় নীরবের কথা, নিলয়ের কথা, গ্যাংস্টার লর্ডের কথা। নেহা চিৎকার করে ভাইয়া বলে ডাক দেয়। নওশেদ সাহেব এগিয়ে আসে নেহার কাছে। নেহা তার বাবাকে দেখে জড়িয়ে ধরে। নওশেদ সাহেব তার মেয়েকে এক হাত দিয়ে জড়িয়ে রেখে বলে, কাঁদিস না মা, কি হয়েছিল রাতে? বাবা, আমার ভাইয়া কোথায়? তার কাছে যাব। ওরা আমার ভাইয়াকে মেরে ফেলেছে। আমার ভাইয়ার কাছে যাব। সে কোথায়? ভাইয়া, কোথায় তুমি? কে আমাকে আদর করে ডাকবে? কে আমার জন্য সব সময় দরজা খুলে দেবে? ভাইয়া, নিজেকে একটু সামলে নে মা, কি হয়েছিল? গ্যাংস্টার লর্ড এসেছিল। রিসান আমাদের দুজনকে তুলে নিয়ে যায় রাস্তা থেকে। রিসানের প্ল্যান ছিল নিলয়কে ডাকা। নিলয়কে ডেকে তাকে মারার প্ল্যান ছিল, কিন্তু সেখানে হঠাৎ করে গ্যাংস্টার লর্ড আসে। আর সে এসে আমাকে ছাড়া বাকি সবাইকে মেরে ফেলে। তার কাছে অনেক অনুরোধ করেছিলাম আমার ভাইয়াকে না মারতে, কিন্তু সে আমার কানের কাছে মুখ এনে বলে নিলয় পাঠিয়েছে, আমাকে ছাড়া সবাইকে মারবে সে। কথাটা বলেই ভাইয়াকে সে গুলি করে। ভাইয়া ওখানেই মারা যায়।
নওশেদ সাহেব অবাক হলো। এখন তিনি বুঝতে পারছে রিশান কেন মারা গিয়েছে। রাস্তাকে কল করে জানিয়েছিল রিশান আর নীরবের লাশ একই জায়গা থেকে পাওয়া গেছে। দুজনের বুকে আর মাথায় গুলি করা হয়েছিল, কিন্তু কে মেরেছে সেটা তখন না জানলেও নেহার থেকে শুনে নওশেদ সাহেব চমকে যায়। গ্যাংস্টার লর্ডকে তাহলে নিলয় পরিচালনা করে? নিলয়কে নেহা কিভাবে চেনে? নওশেদ সাহেব নেহার মাথায় হাত বোলাতে থাকে। নেহা কাঁদতে থাকে, তার বাবাকে জড়িয়ে ধরে। নওশেদ সাহেব বলে, সময়ের বিবর্তনে সবাই পরিবর্তন হয় সত্য, কারণ সূর্য কখনো কারোর জন্য নির্দিষ্ট নয়। মৃত্যুর সাথে সবাই আসবে যাবে, পরবর্তীতে জীবনে থেকে যাবে কিছু যন্ত্রণাদায়ক স্মৃতি। কাঁদিস না মা, স্মৃতি মুছে ফেল। গ্যাংস্টার লর্ডকে মেরে ফেলবো আমি, আমার আদরের ছেলেকে মেরেছে সে। কিন্তু তুই নিলয়কে চিনিস? সে কে জানিস? আমি নিলয়কে ভালোবাসি বাবা। নিলয়কে রিসান ফোন করেছিল ওদের কাছে এসে আমাকে যেন নিয়ে যায়। নিলয়কে ওরা মারতে চেয়েছিল, কিন্তু নিলয় আসার আগেই সেখানে ওই গ্যাংস্টার লর্ড আসে আর সে বলে নিলয় পাঠিয়েছে তাকে, সবাইকে মেরে ফেলতে বলেছে। আমি আমার ভাইয়াকে বাঁচাতে পারিনি বাবা। কিন্তু নিলয় কেন আমার ভাইয়াকে মারবে? ভাইয়া তো আমাদের সম্পর্ক জানতো, মেনেও নিয়েছিল। তাহলে নিলয় কেন এমনটা করলো? কেন? নেহার কথা শুনে নওশেদ সাহেব ভয় পায়, কারণ নেহা নিলয়কে না চিনলেও নওশেদ সাহেব খুব ভালো করেই জানে নিলয় আসলে কে। নিলয় হলো একজন রাফিয়ান, গ্যাংস্টার জগতের একজন কিং। সে রাফিয়ান জগতের একজন মাস্তান। তার সাথে নেহার সম্পর্ক কিভাবে হয়? কিন্তু নওশেদ সাহেব কিছুটা খুশিও হয়েছে। সে এবার খেলতে চায় অন্য চাল দিয়ে। খেলাতে যদি সহজে জেতা না যায় তাহলে ট্রিক্সের প্রয়োজন আছে। জীবনটা বড়ই রহস্যময়, কখন কি করে কি হয়ে যায় বুঝে ওঠা দায়। আর এই রহস্যের খেলাতে নওশেদ একাই রাজ করবে। কাঁদিস না মা, জানাজা শুরু হবে। তোর ভাইয়ের জন্য দোয়া কর। আর নিলয়কে আমি মেরে ফেলবো। আমার ছেলেকে মেরে সে বেশি দিন দুনিয়াতে বাঁচতে পারবে না। নিলয়কে খারাপভাবে মরতেই হবে, কোনো শক্তি তাকে বাঁচিয়ে রাখতে পারবে না। যদি কখনো নিজেকে উপেক্ষা করা হয় তবে নিজের নিজস্বতা খুঁজে বের করে নেওয়ার এবং আমার নিজের মধ্যে একটি রহস্য তৈরির কাজে মনোনিবেশ করা উচিত, তবেই তো খেলাটা জমবে। কিন্তু বাবা। নেহার মাথায় হাত বুলিয়ে দেয় নওশেদ সাহেব। নেহার বুকটা কেঁপে ওঠে। সে বুঝতে পারে না নিলয়কে সে বাঁচাবে নাকি মরতে দেখবে। তার বাবার কথা শুনে নেহার চোখের সামনে নিলয়ের চেহারাটা ভাসতে থাকে। নিলয় কেন নীরবকে মারবে? নিলয়ের সাথে নীরবের শত্রুতা কিসের? কেন এমন হলো? রাস্তার ছোট ভাই রিশানের লাশের পাশে মাথা নিচু করে বসে আছে। রাজ জানে তার ছোট ভাইকে কে মেরেছে, কিন্তু রাজ সব জেনেও নিজেকে শান্ত রেখেছে। রাজ জানে নিলয় কি জিনিস, কিন্তু নিজের ভাইয়ের থেকে নিলয় তো আর কাছের হতে পারে না। তাছাড়া নিলয় যতই বড় লেভেলের মানুষ হোক না কেন, নিলয়ের দুর্বলতা আছেই। আর রাজ সেটা খুঁজে বের করবে। নিলয়ের দুর্বলতা কি? গ্যাংস্টার লর্ড নিলয়ের লোক, এটা রাজ এখন বুঝতে পেরেছে। রাজ রিশানের লাশের পাশে বসা। রাজের মা মৌমিতা মাহমুদ এগিয়ে আসে রাজের দিকে। রাজের কাঁধে হাত রেখে বলে, আমি আমার ছোট ছেলেকে অনেক ভালোবাসতাম বড়। তোর ছোট ভাই আজকে খুন হয়ে পড়ে আছে তোর সামনে। তুই থানা পুলিশ করলি না, তোর ক্ষমতা দেখাচ্ছিস না, এভাবে বসে আছিস কেন? মা, বনের সিংহ যখন চুপ থাকে তখন বোঝা উচিত হিংস্রতা আসতে চলেছে। বন্ধু বন্ধু শত্রু শত্রু খেলাতে আমি নিজেই ভুলে গিয়েছি আমার আপনজনকে। রাফিয়ান জগতে শত্রুর অভাব হয় না, আবার স্বার্থের টানে বন্ধুর অভাব নেই। মনে রেখো, শত্রু হলো সেই প্রতিপক্ষ যে আমাদের দুর্বলতাগুলোকে সামনে নিয়ে আসে। কিন্তু শত্রুর জন্যই আমরা নিজের সীমাবদ্ধতাগুলো বুঝতে পারি এবং সেই সীমা অতিক্রম করার শক্তি অর্জন করি। চিন্তা করো না মা, যে আমার ভাইকে মেরেছে তাকে আমি এমনভাবে মারব সে নিজেও ভয় পাবে। রাজের মা আর কথা বলল না। সেখান থেকে তিনি চলে যায়। রাজ উঠে দাঁড়ায়। ওর লোকেদের রিশানের লাশ ধরতে বলে। কবরে রাখার আগে জানাজা পড়ানো হবে। রাজ কবরস্থানের দিকে রিশানের লাশ নিয়ে যেতে থাকে। নিলয় একের পর এক সিগারেট টেনে যাচ্ছে। পিছনে কেউ একজন এসে দাঁড়িয়েছে। ঘুরে তাকিয়ে দেখে জীবন স্যার আসছে। জীবন স্যার নিলয়ের পাশে এসে দাঁড়ালো। নিলয় বাহিরে তাকিয়ে সিগারেট টানছে। দুজনেই চুপ। নীরবতা ভেঙে জীবন স্যার বলল, জীবনে এমন একটা সময় আসে যখন তোমার সবচেয়ে খারাপ শত্রু তুমি নিজেই হয়ে ওঠো, কিন্তু শত্রু হিসাবে নিজেকে কিভাবে ক্ষতি করছো তা নিজেও বুঝতে পারা যায় না। মানে? নিলয়, রেডি হও।
বাংলাদেশের সবচাইতে বড় ক্রিকেটার হওয়ার জন্য। ক্রিকেটার এখন? নীরব ছিল, সে এখন নেই। তুমি ক্রিকেটার হয়ে যাও। সম্ভব নয় স্যার, আমি এখানে ক্রিকেটার হতে আসিনি। সত্য বলতে এসেছিলাম নীরবের জন্যই। তাকে বহুত আগেই মারতে পারতাম, কিন্তু বিশ্বাস করেন আমি নীরবকে মারতে চাইনি, তখনও এখনও। সে আমার সাথে যা করেছে সেটার জন্য চাইলে আমি নীরবকে অনেকবার মেরে ফেলতে পারতাম। তার জন্য ওর বোনকে ব্যবহার করব না। আমি নীরবকে মারিনি। নেহা আমার কথা শুনছে না স্যার, সে জানে আমি তার ভাইকে মেরেছি। রিল্যাক্স নিলয়, তুমি তো নেহাকে ভালোবাসতে না? তাহলে সে ভুল নাকি সঠিক বুঝলো তাতে তোমার কি আসে যায়? ক্রিকেটার হয়ে যাও। ক্রিকেটার হওয়ার ইচ্ছে নেই। এখানে যে কাজের জন্য এসেছিলাম সেটার উত্তর এখনো পাইনি। আমি দুর্বল নই, আমার শক্তি ক্ষমতা সবই আছে। আমি চাইলে পুরো দেশ বরবাদ করে দিতে পারি। আমি এর শেষ দেখতে চাই। গ্যাংস্টার লর্ড আমার সাথে খেলছে, ভালোই লাগছে ওর সাথে খেলতে। যেহেতু তার সময় চলছে, সে খেলুক। রাফিয়ান জগতে সবাই নেশাখোর খেলোয়াড়। কেউ রক্তের নেশা আসক্ত, কেউ টাকার, কেউ শান্তিতে বাঁচার। আর আমি সবকিছুর নেশা আসক্ত। আমি দেখতে চাই গ্যাংস্টার লর্ড কত দূর খেলতে পারে। নিলয় কথাগুলো বলে চলে আসার জন্য পা বাড়ায়। নিলয়কে পিছন থেকে ডেকে জীবন স্যার বলে, নিলয়, তুমি ক্রিকেটার হবা এই স্বপ্নটা তোমার বোনের ছিল। তোমার বোন, যাকে তুমি নিজের চোখের সামনে মরতে দেখেছো, যার জন্য তুমি এখানে এসেছো, যার শেষ উপহার দুটো সোনার চুড়ি এখনো সাথে নিয়ে ঘোরো, তার শেষ ইচ্ছাটা তুমি পূরণ করবে না নিলয়? তোমার আপার ইচ্ছাটা কি তুমি ফেলে দেবে বলো? নিলয় স্থির হয়ে দাঁড়ায়। সে চোখ বন্ধ করে নিল। মাথার ভিতরে এখন অনেক কিছুই ঘুরছে। সে জীবন স্যারের দিকে না তাকিয়ে বলে, স্যার, আপনি যদি ঝড়ের জন্য অপেক্ষা করে আপনার পুরো জীবন ব্যয় করেন, তবে আপনি কখনোই রোদ উপভোগ করবেন না। রোদের অপেক্ষা ছেড়ে দিন। এরকো, গাড়ি বের কর। নিলয় রুম থেকে বের হয়। 3টে গাড়ি নিয়ে সে সোজা নওশেদ সাহেবের বাড়ির সামনে আসলো। নওশেদ সাহেবের বাড়ির সিকিউরিটি নিলয়ের গাড়ি আটকায়। নিলয় গাড়ি থেকে নামলো, হাতে পিস্তল নিয়ে। গার্ডরা ভয়ে সরে যায়, কারণ নিলয়কে এখন ওরা ভালো করেই জানে। গাড়ির সামনে থেকে সরতেই নিলয় গাড়ি নিয়ে নওশেদ সাহেবের বাড়ির ভিতরে প্রবেশ করে। অর্কদের কাছে পিস্তল দিয়ে সে দরজা খুলে জোরে নেহাকে ডাকতে থাকে। নেহা, ওই নেহা। নেহা চমকে যায়। নিলয়ের গলা শুনতে পায় সে। এত সিকিউরিটির ভিতরে নিলয় কিভাবে আসলো ওদের বাড়িতে? নওশেদ সাহেব খোঁড়াতে খোঁড়াতে নিলয়ের সামনে আসলো। তুই এখানে? আমার ছেলেকে মেরে তুই এখানে কেন এসেছিস? তোকে আমি মেরে ফেলবো। চুপ নওশেদ, জীবনের অর্ধেক সময় আমাদের বাড়ির নুন খেয়েছেন। শহরে এসে ছেলের টাকায় হয়েছেন রাজনৈতিক নেতা। ছোট বাড়ি থেকে করেছেন বড় বাড়ি। অতীত ভুলে যাবেন না। আমার অতীতে হিংস্রতা নেই, কিন্তু বর্তমানে আমি হিংস্রতা নিয়ে ঘুরে বেড়াই। আর আপনি ভালো করেই জানেন আমার হিংস্রতা কি। আমি চাইলে দেশের সব মন্ত্রীকে মেরে ফেলতে পারি। নেহা, 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 নেহা এসে ঠাস করে নিলয়ের গালে জোরে একটা চর বসিয়ে দেয়। নিলয় চুপচাপ নেহার দিকে তাকিয়ে থাকে। নিলয়কে দেখে নেহা বলে, লজ্জা করছে না আমার বাড়িতে এসে আমার সামনে কথা বলতে? আমার চোখের সামনে তোমার লোক আমার আদরের ভাইকে মেরে ফেলেছে, আর তুমি আসছো আমাকে ডাকতে? বেরিয়ে যাও। আই হেট ইউ নিলয়, আই হেট ইউ। পৃথিবীতে আমি প্রথম কোনো মানুষকে ঘেন্না করতে শুরু করেছি। নেহা, নিজেকে সামলাও। আমি তোমার ভাইকে মারিনি, আর না গ্যাংস্টার লর্ড আমার লোক। আমাকে বিশ্বাস করো। বিশ্বাস? কিসের বিশ্বাস? সে আমার ভাইকে মারার সময় আমাকে বলেছে নিলয় সবাইকে মেরে ফেলতে বলেছে। এটা আমি কিভাবে ভুলবো নিলয়? বেরিয়ে যাও বাড়ি থেকে, আমার সামনে আসবে না তুমি। নেহা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে সবকিছু ক্লিয়ার করে দেব। তবুও এভাবে কথা বলো না। চলো আমার সাথে। কোথাও যাব না আমি জাস্ট তোমাকে সহ্য করতে পারছি না। তুমি চলে যাও। আর তোমার ভালোবাসা কি? যখন আমি তোমাকে পাত্তা দিতাম তখন তো এভাবে কখনো ভালোবাসি বলনি। এখন যখন তোমার সব সত্য জানতে পারলাম তখন তুমি আমাকে চিল্লিয়ে চিল্লিয়ে বলছো ভালোবাসি। দারুণ ফায়দাবাজ তুমি। তোমার গেমসটা বুঝতে পারছি এখন। আমাকে তোমার ভালোবাসার উদ্দেশ্য ছিল না, ছিল টাকার উদ্দেশ্য। গরিব গরিবই থেকে গেল। আমার ভাইয়ার থেকে আমার জন্য টাকা দাবি করেছিলাম, হয়তো সে দিতে চায়নি,
মিথ্যাই মেরে ফেলেছো, তাই না? যাই হোক, সেটা তোমাদের ব্যাপার। আমি জানি শুধু তুমি আমার ভাইয়ার খুনি। তোমার ভালোবাসা মিথ্যে নিলয়, মিথ্যে। নেহা, বোঝার চেষ্টা করো। আমি তোমার ভাইকে মারিনি, আর আমার ভালোবাসাও মিথ্যা না। কি করলে তুমি বুঝবে আমি তোমাকে সত্যি ভালোবাসি? জাহান্নামে যাও তুমি। নেহা কথাটা বলে দৌড়ে চলে যায় উপরের ঘরে। নিলয় পিছন থেকে কয়েকবার নেহাকে ডাকলো, কিন্তু নেহা ঘুরেও তাকালো না নিলয়ের দিকে। নেহা চলে যেতেই নওশেদ সাহেব শব্দ করে হাসতে শুরু করে। নিলয় ঘুরে তাকায়। নওশেদ সাহেব বসে সিগারেট টানছে আর জোরে জোরে হাসছে। নিলয় করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। নওশেদ সাহেব হাসতে হাসতে বলে, যা, তোকে মাফ করে দিলাম, যা যা। তোকে আর কি বা মারবো? আমার মেয়েই তো তোকে তিলে তিলে মারতে শুরু করেছে। ইস, বেচারা রাফিয়ান নিলয়, যার ইশারাতে আন্ডারওয়ার্ল্ড কেঁপে ওঠে, অথচ কোনো প্রমাণ নেই, তাই সে সবার আড়ালে থাকে। সেই নিলয়ের এত শান্ত আর শক্ত মনটা এভাবে ভেঙে চুরে গেল। আঠা লাগবে? আমি কি সাহায্য করব মন জোড়া লাগানোর জন্য? ইস ইস, বেচারা নিলয়। নিলয়ের নাকি দুর্বলতা নেই। ওরে কেউ এসে দেখে যা, নিলয়ের দুর্বলতা তো সে নিজেই। কি সুন্দর করে গেমসটা ঘুরে গেল বল। শোন, চাইতাম তোকে রাফিয়ান জগৎ থেকে সরিয়ে দিব, কিন্তু বিশ্বাস কর, এখন আর সেটা করব না। তুই নিজেই মরে যাচ্ছিস কষ্টে। তুই তো বড্ড দুর্বল রে। তোকে আমি কাঁদতে দেখিনি, কিন্তু আজ তোর বুকের তাজা রক্তের চেয়ে চোখের পানির ফোঁটা অনেক আনন্দের। আহা, কাল সারা রাত ছিল স্বপ্নেরও রাত। স্মৃতির আকাশে যেন বহুদিন পর মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমা চাঁদ। কাল সারা রাত ছিল স্বপ্নেরও রাত। নওশেদ সাহেব আরও জোরে হাসতে থাকে। নিলয় সেখান থেকে চুপচাপ বের হয়ে আসে। নিলয় এসে নেহাদের বাড়ির পাশে মেইন রাস্তার এক পাশে এসে দাঁড়ায়। নিলয় দুই প্রান্তে দুটো গাড়ি দাঁড় করিয়ে মাঝখানে নিজের গাড়িটা রাখে। রাস্তাটা কিছুটা সরু হয়ে যায়। গাড়ি তখন নিলয়দের ওখানে এসে আর যেতে পারে না, এক পাশ দিয়ে যেতে হয়। এজন্য পরের পাশে জ্যাম পড়ে যায়। নিলয় গাড়ির উপরে বসে নেহার বাড়ির দিকে তাকালো। নেহা বারান্দায় ছিল। নেহা দেখে নিলয় রাস্তার পাশে বসে নেহাকে দেখছে। নেহা রাগে নিজের রুমে চলে যায়। গাড়ি জ্যাম পড়ে। একটা লোক এসে চিৎকার করতে থাকে নিলয়দের উপরে। এই, তোমরা এখানে এভাবে বসে আছো কেন? সিঙ্গেল রাস্তা, এক পাশ দিয়ে গাড়ি যেতে পারছে না। রাস্তা কি তোমাদের বাপের সম্পত্তি পেয়েছো? সরে যাও। নিলয় অর্কের দিকে তাকায়। অর্ক এসে নিলয়ের হাতে পিস্তল দেয়। নিলয় পিস্তল হাতে লোকটার দিকে তাকায়। লোকটা ভয়ে ঢোক গিলে সেখান থেকে দৌড়ে চলে যায়। নিলয় চুপচাপ নেহার বাড়ির বারান্দার দিকে তাকিয়ে থাকে। নেহা নিজের রুমে এসে বসলো। নেহা ভাবতে থাকে নিলয়ের কথা। নিলয় তো বলেছিল সে গরিব ঘরের ছেলে, তাহলে ওর কাছে দামি গাড়ি, দামি পোশাক, দামি লাইফস্টাইল কিভাবে হলো? কোথায় পেয়েছে এসব? টাকা কোথায় পেল? ধুর, আমি কেন নিলয়ের কথা ভাবছি? আমার ভাইয়ের খুনি সে। আমার নিলয়কে এড়িয়ে চলতেই হবে। বাবা নিলয়কে কিছুই বলল না কেন? নিলয়ের সাথে কিছু কি হচ্ছে? ধুর, আবার ভাবছি ওই নিলয়ের কথা। নেহা নিলয়ের ভাবনা মাথা থেকে সরাতে পারছে না। ওদিকে রাজ নওশেদকে কল করেছে, কিন্তু নওশেদ সাহেব খেলবে নতুন গেমস। নিলয়কে সে এখন টার্গেট থেকে সরিয়ে জীবনকে সরাতে চায়। তারপর নওশেদ সাহেব জীবন স্যারের অফিসে এসেছে। জীবন স্যার চেয়ারে হেলান দিয়ে বসা। নওশেদ সাহেব দরজায় টোকা দিয়ে বলে, ভিতরে আসবো স্যার? জীবন দরজার দিকে তাকায়। নওশেদকে ভিতরে আসতে বলে। জীবন স্যারের সামনে এসে নওশেদ বলে, স্যার, আমি ভেবে নিয়েছি আমি আপনার দলের সাথে জয়েন করব। আমি আপনার সাথে থাকতে চাই। আমি বুঝে গেছি এক বনে দুটো বাঘ কখনো থাকতে পারে না, না হলে শিকার অতি দ্রুত কমতে শুরু করবে সেই বনে। একজনের গর্জন চলুক, আমি আপনাকে মন্ত্রী হিসেবে গ্রহণ করে নিলাম। নওশেদ সাহেব, একটা কথা নিশ্চয়ই জানেন, কষ্টের সময় যে হাসে আর বিপদের সময় যে অস্থির না হয়ে চুপ হয়ে থাকে এবং শত্রুকে এড়িয়ে চললেও সে শত্রুকে ভয় পায় না, এই ধরনের লোকেদের জীবনে বিশেষ কিছু উদ্দেশ্য থাকে। সৌন্দর্যতা ছাড়া শরীর, টাকা ছাড়া বিলাসিতা, আর যৌনতার আকর্ষণ ছাড়া নারী। শরীর পৃথিবীতে বৃথা, সেগুলো নিশ্চয়ই জানেন। তাই আপনার হঠাৎ আগমনের উদ্দেশ্য থাকলেও আমার কাছে তা বুঝতে পারা কঠিন হয়ে গেল। উদ্দেশ্য? হ্যাঁ, উদ্দেশ্য তো বটেই। পাগল ছাড়া যেমন দুনিয়া চলে না, তেমনি উদ্দেশ্য ছাড়া মানুষ কাছে আসে না। দেখো জীবন, তুমি আমার ছোট। তুমি হঠাৎ করে উপদেষ্টা বা প্রধানমন্ত্রী হয়েছ। আমি তোমার সাথে দল করতে চাই। এই পার্টির সাথে আমি বহু বছর ধরেই জড়িত আছি। তুমি তো জানো এই গ্রামে থাকতাম। একটা সময় ছিল আমি মানুষের বাড়িতে কাজও করেছি। সেসব থেকে বের হয়ে আজকে আমি দলীয় পদ পেয়েছি।
আমাদের দল যদি সামনের নির্বাচনে হারে তবে সমস্যা আমারও আছে। তাই নিজেদের শত্রুতা ভুলে আমি তোমার সাথে দলের স্বার্থে থাকতে চাই। হোক সেটা নিজের স্বার্থ, তবুও যে একই দল করছি আমরা, এটাই বা কম কিসের? কিন্তু নওশাদ সাহেব, আমার সাথে যে নিলয় আছে, আমি যে নিলয়কে বড্ড বেশি ভালোবাসি, কেন বেশি ভালোবাসি সেটা কিন্তু আপনি জানেন, আমরা তিনজন জানি। নিলয়কে দেখে আপনি তবু এই দল করবেন? নিলয়ের সাথে আমার কোনো শত্রুতা নেই এখন। নিলয় থাকলেও কোনো সমস্যা নেই। কিন্তু আপনার মেয়ে তো বলেছে আপনার ছেলেকে নিলয় মেরেছে, এটা জেনেও কি নিলয়কে সহ্য করবেন? হ্যাঁ, সেটা ওদের বিষয়। নিলয় এমনিতে তার শাস্তি পাচ্ছে। এসব বাদ দাও, আমাকে দলে রাখবে তুমি? হ্যাঁ অবশ্যই, কিন্তু আপনার সাথে তো রাজ আছে। রাজ একজন গ্যাংস্টার। দল চালাতে হলে এসব লোকের প্রয়োজন আছে জীবন। আমি যা বলবো তাই করলে সামনের নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বী কেউ থাকবে না। ঠিক আছে নওশাদ সাহেব। নওশেদ সাহেব জীবনের অফিস থেকে বের হলো। নওশেদ সাহেব এখন অনেক খুশি, কারণ সে এখন দলের পাওয়ারে চলতে পারবে। কিন্তু তার ছেলেকে মারলো কে? গ্যাংস্টার লর্ড নিলয়? আমার তো তা মনে হচ্ছে না। নিলয় যদি গ্যাংস্টার লর্ড হয়ে থাকে তাহলে নেহাকে এভাবে ভালোবাসতো না। নেহার সামনে নিলয় কখনোই ভুল করার ছেলে নয়। নিলয় নিজের স্বার্থ হাসিল করতে সব করতে পারে। নিলয় এতটা কাঁচা খেলোয়াড় না যে নেহার সামনে তার লোক পাঠিয়ে নীরবকে মারবে। তাহলে এখানে অন্য কেউ গেমস খেলছে, আর সে খেলছে রাফিয়ানের সাথে। নওশেদ আরও মজা পায়। একদিকে নেহা নিলয়কে তিলে তিলে মারবে, অপরদিকে নিলয়ের পিছনে গ্যাংস্টার লর্ড আছে। নিলয়কে নিয়ে সে খেলছে, কিন্তু সে কে? নেহা রেডি হয়ে বাহিরে আসলো। তখনই নিলয় এসে নেহার সামনে দাঁড়ায়। নেহা পাশ কাটিয়ে চলে যেতে চায়, কিন্তু নিলয় আবার নেহার সামনে এসে দাঁড়ায়। নেহা বিরক্তির দৃষ্টি নিয়ে নিলয়ের দিকে তাকায়। নিলয় বলে, আমার তোমার সাথে কথা আছে। কিসের কথা? আমি তোমার কথা শোনার প্রয়োজন বোধ করি না, ইচ্ছেও নেই। কিন্তু কেন? ভালো তো তুমি আগে বাসছিলে, আমি তো আগে আসিনি। তাহলে ভালোবাসা দেখিয়ে এখন আমার সাথে এমন করছো কেন? কারণ আমি জানি তুমি একটা মিথ্যুক। প্রথমে বলেছিলে তুমি গরিব, কিন্তু এখন তোমার গাড়ি আছে, সাথে বডিগার্ডও আছে। তাহলে তোমার কোনো কথা আমি শুনবো বলো? কেন? কিভাবে আমার ভাইয়াকে মেরেছো? সরো সামনে থেকে। তোমার কথা শোনার ইচ্ছে আমার একদমই নেই। নেহা কথাগুলো বলে নিলয়ের পাশ কাটিয়ে আবার যেতে থাকে। নিলয় পিছন থেকে হাত ধরে নেহার। নেহা ঘুরে তাকায়। নিলয় নেহাকে জোরে কাছে টেনে নিয়ে নেহার ঠোঁটে চুমু দেয়। প্রায় 1 মিনিট ধরে নিলয় নেহার ঠোঁটে চুমু দেয়। পাবলিকরা ভিডিও করতে থাকে। 1 মিনিট পর নেহাকে ছেড়ে দেয় নিলয়। নেহা কষে একটা চড় দেয় নিলয়ের গালে। নিলয় তখনই বলে, চর মারলা? শোনো, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, আমি জানি। তোমার ভাইকে আমার মারার কোনো ইচ্ছে ছিল না। তোমার ভাইকে মারলে এখান থেকে আরো 10 বছর আগে মারতাম, সেটা করিনি। তাকে বাঁচিয়ে রেখেছিলাম একটা রিভেন্স নিতে, কিন্তু আমি সেটাও করিনি নেহা। আর রইল আমার পরিচয়, আমি গরিব ছেলে নই। আমার নিজস্ব একটা দুনিয়া আছে, যেই দুনিয়াটা হিংস্রতায় পূর্ণ। আমি একজন মাস্তান, রাফিয়ান জগতের একজন গ্যাংস্টার। কিন্তু গ্যাংস্টার লর্ডকে আমি জানি না। যদি তোমার ভাইকে মারতাম তাহলে তোমার সামনে কেন মারবো? তোমার সামনে কেন খারাপ হব? যদি ভাবো আমার কোনো উদ্দেশ্য আছে, তাহলে তোমার সামনে তোমার ভাইকে মেরে তোমার কাছে খারাপ হব নাকি? কেউ একজন আছে যে তোমার ভাইকে মেরেছে, হতে পারে সে রাজ। কারণ সেদিন তুমি নিজে দেখেছিলে রিশান তোমার ভাইয়ের মাথায় বাড়ি দিয়েছে। যদি ওদের প্ল্যান থাকতো জাস্ট তোমাকে তুলে নিয়ে যাওয়া, তাহলে তোমার ভাইকে মারতো না। ওরা আরও বড় কিছু করতে চেয়েছিল। তুমি ভুল করছো নেহা, একবার ভেবে দেখিও। নিলয় আর কিছু না বলে সেখান থেকে চলে আসে। নেহা চুপচাপ দাঁড়িয়ে থাকে। হঠাৎ সেখানে একটা বাইক আসে। নেহার সামনে থেমে একটা খাম দিয়ে চলে যায়। হলুদ খামের সেই চিরকুট, যেটা গ্যাংস্টার লর্ড সবাইকে দিচ্ছে। নেহা খামটা হাতে নেয়। বাইকটা সেখান থেকে চলে যায়। নেহা খামটা হাতে নিতেই সেটা ছিঁড়ে ফেললো। সেখানে একটি চিঠি। নেহা চিঠি পড়তে থাকে। মানুষ বদলে যায়, নিয়ম করে নয়তো অনিয়ম করে বদলায়। এই যে পরিবর্তনের বিশাল আক্ষেপে থেকে যায় অনেক কথোপকথন। তুমি কি পরিবর্তন না আক্ষেপে কখনো আটকেছ? সবাই আটকাবে। তোমার ভাই আটকে ছিল যে তার মরাটা দরকার ছিল। সে না মরলে আমার কাজ কঠিন হয়ে যেত। তবে তোমার সামনে সত্য ও মিথ্যা দুটোই আছে, তুমি খুঁজে নাও।
খাম থেকে আরও কতগুলো ছবি দেখতে পায় নেহা। দেখে নেহা আর নীরবের ভাই বোনের ঘোরাঘুরি কতগুলো ছবি। নেহা সেটা দেখে কেঁদে ফেলেছে। কত না মজা করতো দুই ভাই বোন, কিন্তু এক রাতে সব শেষ হয়ে গেছে। নেহা পারছে না তার ভাইয়ের মৃত্যুটাকে মেনে নিতে, কিন্তু তাকে কে চিঠি দিল? নাম ঠিকানা কিছুই নেই, ছবিগুলোই বা পেল কোথায়? নওশেদ সাহেব রাজের সামনে বসে আছে। রাজ পায়চারি করছে। নিলয়কে মারার জন্য অনেকগুলো প্ল্যান বলেছে রাজ, কিন্তু কোনোটাই সম্ভব হবে না। এর কারণ নওশেদ ভালো করে জানে নিলয় কি করতে পারে। নিলয়কে মারাটা এখন সহজ নয়। রাজ বলে, নিলয়কে আমি মারবো স্যার। আমার ছোট ভাই সে মেরেছে। আমার মাথা কাজ করছে না, তাকে কোথায় পাবো আমি? রাজ থামো, আমি জীবনের সাথে কথা বলেছি, পার্টিতে তো আবার জয়েন করেছি। আমি এখন জীবনের লোক, ওর সাথে থাকবো। এখন কোনো ঝামেলা করো না। কি? আপনার ছেলে মরছে? জানেন কে মেরেছে? নিলয় মেরেছে। জীবনের সাথে নিলয় থাকে, আমি কিভাবে নিলয়ের সাথে কাজ করবেন? নিলয়ের দুর্বলতা কোথায়? একজন আছে। কে সে? ঠিকানা দিন, এক্ষুনি তাকে তুলে নিয়ে আসবো। তাকে কিভাবে তুলবে? সে তো মরে গেছে। সে কে? নিলয়ের বড় বোন নীলি। নীলি নিলয়ের জন্য পৃথিবী ছিল, কিন্তু সে তো মরে গেছে। তাকে কিভাবে পাবে? মরে গেছে? কিভাবে? সে এক লম্বা ঘটনা। আমরা তখন শহর আর গ্রামের মাঝামাঝি একটা এলাকাতে থাকতাম। নেহাকে নিয়ে ওর মা শহরে থাকতো, নেহার মামার বাড়িতে, আর আমিও নীরব থাকতাম নিলয়দের বাড়িতে। নিলয়ের বাবা আদনান সাহেব ছিল সেই এলাকার জমিদার। নিলয়ের মা ছিল না। নিলয় হবার পরেই তিনি মারা যান। নিলয়ের কাছেই নিলয় বড় হয়েছে। নিলয়ের মা বোন ওই নীলই ছিল। ছোট ভাইকে অনেক ভালোবাসতো নিলয়। আর আমি এখন বুঝতে পেরেছি নিলয় কেন এখানে এসেছে। নিলয় ছিল ট্যালেন্টেড একজন ক্রিকেটার। এলাকাতে বেশ নামডাক ছিল নিলয়ের। আমার ছেলে নীরবকে সাথে নিয়ে ক্রিকেট খেলতো। সত্য বলতে আমি সেদিন আদনান স্যারের বাড়িতে কাজ করতাম, কিন্তু আমার ছেলেকে কখনো নিলয় বা আদনান কাজের ছেলে হিসেবে দেখেনি। হঠাৎ নীলি খুন হয়। কে যেন তাকে গলায় তারই ওড়না পেঁচিয়ে মেরে ফেলে, কিন্তু কে মেরেছে সেটা জানা যায়নি। নিলয় এরপর চুপ হয়ে যায়। তারপর নিলয়কে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। আমরাও চলে আসি গ্রাম থেকে। তারপর নিলয়কে এই শহরে দেখি। তখন নিলয়ের বয়স ছিল প্রায় 15 বছর মতো। নীলি মারা গিয়েছে। নিলয়ের দুর্বলতা আর নেই। আর নিলয়ের বাবা? সে তো বেঁচে আছে, ওটাকে তুলে আনি। আরে নিলয়ের বাবা কিভাবে বেঁচে থাকবে এখন? আমি নিজের হাতেই তো তাকে মেরেছি। তুমি কি গাধা? তাকে না মারলে আমি এত বড় লোক হতাম কি করে? তখনও নিলয়কে মারার প্ল্যান করেছিলাম, কিন্তু সে আর ফেরেনি। 15 বছর পর নিলয়কে আমি দেখেছি। নিলয়ের বাবার মৃত্যু রোড অ্যাক্সিডেন্ট করে হয়েছে, এটা সবখানে ছড়িয়ে দিই, কিন্তু প্রকৃতপক্ষে আদনান স্যারকে আমি বিষ দিয়ে মারি। তারপর ওনার যত সম্পত্তি আছে সব নিজের নামে করি। তারপর সেগুলো বিক্রি করে দিয়ে এখানে সে রাজনীতিতে ঢুকে পড়ি। ছেলেকে ক্রিকেটার বানাই, মেয়েকে দামি ভার্সিটিতে পড়াচ্ছি। এসব কি এমনি এমনি হয়েছে গাধা? কিহি স্যার, আপনি তো দেখি সবচাইতে বড় হারামি। তাহলে নিলয়ের লোক, গ্যাংস্টার লর্ড, আমার ভাই ও আপনার ছেলেকে মারলো কেন? নওশেদ মুস্কিয়ে হাসতে থাকে। আরও অনেক কথা আছে জমা, যা আজকে বলা যাবে না। বন্ধু হোক কিংবা শত্রু, রাফিয়ান জগতে একটা নিয়ম সবাই মানে, আর সেটা হলো সবাইকে সব কথা শেয়ার করা যায় না। যা বলা হয় বা যতটুকু প্রকাশ পায় তার অর্ধেকের বেশি থাকে মিথ্যা বানানো গল্প। আবার সত্য থাকে কিছু, সেটা খুঁজে বের করে নিতে সবাই পারে না। নওশেদ বলে, মানুষ বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি লড়াই করে, কিন্তু মানুষ বুঝতেই পারে না বেঁচে থাকার লড়াইটাও স্বার্থ হাসিল করার জন্য। কিন্তু আমরা কখনো সৃষ্টিকর্তার কাছে পাবার জন্য লড়াই করি না। লড়াই তো দূর, কখনো চেষ্টাও করি না। অথচ তুমি কি জানো রাজ, সৃষ্টিকর্তাকে পাওয়ার সবচাইতে সহজ বিষয়। এই সহজ বিষয়টাকে আমরা কঠিন করি। জীবন তখন হয়ে যায় কঠিন। যে জীবন পর্যালোচনা করা হয় না, সে জীবন বাঁচার যোগ্য নয়। রাফিয়ান জগতে মজার একটা গেম আছে, আর সেটা হলো শত্রুকে বন্ধু বানিয়ে রাখা। নিলয় কেন এসেছে ঠিক বুঝতে পারছি না। সে জানবে কি করে আমি তার বাবাকে মেরেছি? তার বাবাকে বিষ মিশিয়ে আমি তার গাড়ির ব্রেক নষ্ট করি। তারপর তিনি গাড়ি চালায়, আমার লোক দিয়ে তাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলি। নিলয় চলে যাবার 1 বছর পর ঘটনাটা ঘটায়। এরপর সব নাটক চলে আমার। কিন্তু নিলয় কেন এসেছে? নীরবের জন্য। নীরব তার বন্ধু ছিল।
নিলয়ের সম্পত্তির পেপার আমি নকল করেছিলাম, সেসব বুঝে গিয়েছে সে। তাহলে নিলয় যদি এসব উদ্দেশ্যে এখানে আসে, নিলয় কখনো নেহার সামনে নীরবকে মারবে না, কারণ নিলয় কার উদ্দেশ্য হাসিলের জন্য সব করতে পারে, তাই নেহার সামনে কখনো খারাপ হতে পারবে না। গ্যাংস্টার লর্ড আসলেই নতুন একটি গেমস খেলছে, কিন্তু কিভাবে খেলছে সেটা বোঝা মুশকিল। আর সে কে বুঝতে পারছি না। জীবনকে ছবিসহ চিঠি দিয়েছে, নিলয়কেও দিয়েছে, আর নিলয়ের সাথে তো রীতিমতো গেমস খেলছে গ্যাংস্টার লর্ড। কিন্তু কেন? নিলয়ের সাথে ওর শত্রুতা কিসের? যেহেতু নিলয়ের জন্য গ্যাংস্টার লর্ড আছে শত্রু হিসেবে, তাই এখন এসব বাদ দিয়ে দলে জয়েন করো। লাভ তোমার হবে, আমারও হবে। সময় ও সুযোগ বুঝে জীবনকে আউট করে দেব। জীবন খুব বুদ্ধিমান। নিলয় পিছনে আছে বলেই জীবন পা ফেললেও বুঝে শুনে ফেলে, এজন্য তার কাছে থাকবো। তার ভাবনা, চিন্তা, কাজগুলো বুঝবো, এরপর সোজা উপরে পাঠিয়ে দেব। গুরুজি, পায়ের ধুলো দিন। আপনি শালা একটা আসলেই হারামি। আমি আর কি গ্যাংস্টার হলাম? মাস্টারমাইন্ড তো আপনি নিজে। নিলয় আপনার জালেই ফাঁসবে, জীবনও মরবে, বাকি থাকবো আমরা। এরপর পুরো দেশ হয়ে যাবে আমাদের। উফ, ভাবতেই কেমন যেন ভালো লাগছে। রাজের কথা শুনে নওশেদ সাহেব মুচকি হাসলো। রাজ জানে নওশেদের হাসির বড় রহস্য আছে। রাজ এখন হয়তো বুঝতে পারছে তার ভাইয়ের মৃত্যুটা কেন হয়েছে, কারণ রাজ আর নওশেদের শত্রুতা নিলয়ের সাথে, আর নিলয় নীরব ও রিশানের সাথে ঝামেলাতে জড়িয়েছিল। এজন্য রিশান ও নীরব যদি মরে যায় তাহলে ওদের নজর যাবে নিলয়ের দিকে। নিলয়কে ওরা সরাসরি মারতে আসবে, আর তখনই ওদেরকে নিলয় বা ওদের কাছে নিলয় মরবে। গ্যাংস্টার লর্ড এত সুন্দর একটা প্ল্যান করেছে, কিন্তু নওশেদ সাহেবের কারণে রাজ থেমে গিয়েছে। গ্যাংস্টার লর্ড ওদের সবার সাথে খেলছে, কিন্তু সে কে? মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে। মিউজ বক্স বাজছে, সেই গানের সাথে গুনগুন করে গান গাইছে গ্যাংস্টার লর্ড। টিভির স্ক্রিনে একটি চিলে পাখির ছবি, দেয়ালে চিলের ছবি। গ্যাংস্টারের কেন চিল পছন্দ? গ্যাংস্টার লর্ড মুস্কি হাসলো। দেয়ালের একপাশে আছে নিলয়, নওশেদ, জীবন, নেহা, রাজ, আরও অনেকগুলো মানুষের ছবি। সবার দিকে তাকিয়ে বলতে থাকে, মৃত্তিকার মাঝখানে মরুভূমির মঞ্চ, মায়াময় মৃত্যুর মহারণ্য মানচিত্র। সেই মানচিত্রে তোমাদের অস্তিত্ব হবে বিলীন। খেলতে বেশ মজা পাচ্ছি মিস্টার নিলয়, কাউকে ছাড়বো না। সে আবার হাসে। তারপর, হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।